আসসালামু আলাইকুম। সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ থেকে 4S কোর্স অর্থাৎ শিওর শর্ট সাজেশনের ক্লাস শুরু হওয়ার কথা ছিল। ঠিক টাইমেই ক্লাস শুরু হচ্ছে। নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসন। তো এই 4S কোর্সের যেটা প্রাথমিকভাবে আপনাদের কাছ থেকে পরামর্শ নেওয়া হয়েছিল এবং সেমিনারের কথা বলেছিলাম, শুরুতে আমরা কনফিডেন্স বুস্টার কিছু ক্লাস করব। অর্থাৎ কিছু সাবজেক্ট আমরা আগেই শেষ করব যাতে করে সেই জায়গাটাতে কম পড়াশোনা করে মানে অনেক বেশি নাম্বার আমরা সেখান থেকে পেতে পারি। তার মধ্যে নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসন তেমনই একটা সাবজেক্ট। যেমন আজকের ক্লাসটা যেটা নেওয়ার কথা ছিল সেটা কি শিওর শর্ট সাজেশন ক্লাসগুলো আমাদের যেভাবে হওয়ার কথা ছিল। যেমন আমরা যখন এই কনফিডেন্স বুস্ট আপের যে 4টা সাবজেক্ট রয়েছে এই সাবজেক্টগুলোতে মোটামুটি পড়াশোনা কম। তো এখানে আমি ডিটেলস দেখাইতে পারবো। প্রত্যেকটা সাবজেক্টের আন্ডারে যে পড়াশোনা আছে এগুলো আমি ডিটেলস দেখাইতে পারবো। কিন্তু আলটিমেটলি শিওর শর্ট সাজেশন গুলোতে আসলে কি হয় এখানটাতে, কোন বিষয়গুলো এর আগে আপনারা শর্ট সাজেশন ক্লাসগুলো দেখেছেন। সেখানে হচ্ছে ইম্পর্টেন্ট টপিক গুলো বলা থাকবে, ইম্পর্টেন্ট টপিক। আর এই টপিকগুলোর আন্ডারে আরো ইম্পর্টেন্ট সাব টপিক যেগুলো পরীক্ষায় আসছে আর কি, যে সাব টপিক গুলো থেকে সাধারণত প্রশ্ন হয়ে থাকে। সাব টপিকের সংখ্যা সাধারণত বেশি থাকবে, সেগুলো বলে দেওয়া হবে। আর হচ্ছে এক্সামের প্রশ্ন যে প্যাটার্নে বিগত সালের প্রশ্ন হয়েছিল সেই প্যাটার্ন গুলো আলোচনা করা হবে। অর্থাৎ তার মধ্যে কিন্তু কোনো ফাইনাল কনটেন্ট সাধারণত থাকবে না শিওর শর্ট সাজেশনের ক্ষেত্রে। সেটা টপিকগুলো সেগুলো কিন্তু নিজে থেকে কিন্তু পড়ে নিতে হবে। কিন্তু নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসনের ক্ষেত্রে যদি আমি ওইভাবে বলি, তিনটা আমরা টপিক বলতে পারি। একটা নৈতিকতা, এর মধ্যে মূল্যবোধ আছে, আবার সুশাসন আছে। এর মধ্যে আদার্স কিছু জিনিস আছে এক্সট্রা যেগুলো থেকে প্রশ্ন আসতে পারে। তার মানে এখানে আমাদের টপিক হলো তিনটা: নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসন। আর এর মধ্যে যদি আমরা সাব টপিক করতে চাই, হয়তো নৈতিকতার আন্ডারে হয়তো বা দুইটা বা তিনটা সাব টপিক আসতে পারে, মূল্যবোধের আন্ডারে এরকম তিন চারটা সাব টপিক, সুশাসনের আন্ডারে হয়তো বা একটু বেশি সাব টপিক আসতে পারে, 6-7টা। এর এর বাইরে আদার্স অন্যান্য টপিক গুলো নিয়ে হয়তো বা আরো 8-10টা সাব টপিক আসতে পারে। অর্থাৎ এই সাব টপিক গুলো বলে দিলাম, বা হচ্ছে যদি এটা বলে দিই, এটা বলতে খুব বেশি সময় লাগার কথা না, 10 থেকে 15 মিনিটে কিন্তু ক্লাস শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু আমি আগে ঘোষণা দিয়েছি যে নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসনের পড়াশোনাটা এত কম যে এটা যদি আমি, হ্যাঁ, এটা আপনাদের জন্য গতকালকে আমি প্রায় এই নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসনের এই লেকচার যেটা, এটা আমি ফুল লেকচারটাই দিচ্ছি। ফুল লেকচার অর্থাৎ ফুল লেকচার যেটা আমি বিসিএস প্রিলি ব্যাচে দিয়েছি এর আগে, যেটা দেওয়া আছে, এটা অবভিয়াসলি আমার মেইন কোর্স স্টুডেন্টদের জন্য এই এই সাবজেক্টটা ফ্রি দেওয়া থাকবে। আবার যারা ভর্তি হননি তারাও পাবেন। তো নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসনের মেইন কোর্সের যে ফ্রি ক্লাস নিয়েছি, ওই ফ্রি ক্লাসটা আগে নিয়েছি। তো ওইটা রেডি করতে তো একটা সময় লাগছে। গতকাল ওই লেকচারটা আপনাদের 47-এর জন্য বা এই নতুন করে মানে এটা করার জন্য, আপডেট করার জন্য আমার গত রাতে আবার 7 ঘন্টা সময় আমি ব্যয় করছি। 7 ঘন্টা। আজকে যে প্রেজেন্টেশনটা পাবেন এটা 7 ঘন্টা, এবং এখানে মোটামুটি আমি আরো কমানোর চেষ্টা করেছি। যে টপিকগুলো হয়তো মেইন কোর্সে একটু বেশি দেওয়া ছিল সেই জায়গা থেকে আমি কমিয়ে এনেছি। তো এর মধ্যেও আমি অনেক কিছু আলোচনা করব, যেটা কিনা আমি এখন ক্যাটাগরি করে দিব যে 3 স্টার, 2 স্টার, 1 স্টার এরকম হইতে পারে, বা কিছু জিনিস আছে আপনার নিজের উপর ছেড়ে দিব। এই শর্ট সাজেশনের মধ্যে আপনি কোনো কিছু চাইলে বাদ দিয়েও পড়তে পারেন। এরকম অনেক বিষয়ই থাকবে। তো যাই হোক, আহ, উম, যারা ভর্তি হয়ে যাবেন দ্রুত ভর্তি হয়ে যান।
সিরিয়ালি প্রত্যেকটা সাবজেক্টই আসবে। আবারও বলছি যে নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসন যেভাবে আমি ডিটেলসে পড়াবো, হয়তোবা প্রত্যেকটা সাবজেক্ট ওইভাবে আমি ডিটেলসে পড়াতে পারবো না, কারণ আলটিমেটলি টাইম লিমিটেশন আছে। শর্ট সাজেশন যেভাবে হওয়ার কথা প্রত্যেকটা ক্লাস সেভাবেই হবে। ওকে, তাহলে আমরা দেখেন প্রথম যে টপিকটা সেটা হলো নৈতিকতা বা মোরালিটি যেটা বলছি। এখানে দেখেন আপডেট যেগুলো করেছি, সালটা আপডেট করে দিয়েছি, এবং সালটা আপডেট করলে কিন্তু আমি এখানে বুঝতে পারবো যে কোনগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে প্রথমে বলা আছে ল্যাটিন শব্দ মোরালিটাস থেকে এসেছে। এখানে তিনটা বিষয়, যে কিছু কিছু শব্দের উৎপত্তি সম্পর্কে জানতে চাই, যেমন মোরালিটি কোন শব্দ থেকে আসছে, ইথিক্স কোন শব্দ থেকে আসছে, গভর্নেন্স কোন শব্দ থেকে আসছে। এগুলো থেকে কিন্তু মানে ম্যাক্সিমাম প্রশ্নগুলো হয়, তিনটা শব্দের উৎপত্তি কিন্তু জানতে চাই। তার মধ্যে যদি আমরা দেখি যে মোরালিটাসটা আসছে ল্যাটিন থেকে, আর বাদ বাকি দুইটা আসছে গ্রিক থেকে, ইথিক্স আর হচ্ছে এইদিকে গভর্নেন্স। এটা আছে, আপনারা এটা পড়তে গিয়ে কিন্তু পাবেন। তাহলে এই কথাটাই বলা আছে। আর তারপরে দেখেন আমি যে জায়গাগুলোতে বোল্ড করেছি প্রত্যেকটা জায়গায়, মানে যে জায়গাগুলোতে আপনি বোল্ড পাবেন হেডলাইন ছাড়া, এই বোল্ডগুলো অবশ্যই ডেফিনেটলি সালে এসেছে। যেমন সর্বপ্রথম নৈতিকতার উপর গুরুত্ব আরোপ করে, এই কথাটা আমি বলেছি এটা, তবে প্রশ্ন এসেছে কি জ্ঞান জ্ঞান হয় পূর্ণ, 45তমতে এটা এসেছিল সক্রেটিস সম্পর্কে। এটা কার উক্তি? সক্রেটিসের উক্তি। কিন্তু এটা সম্পর্কে যে ব্যাকগ্রাউন্ডটা আমাকে পড়তে হয়, তাহলে নৈতিকতার উপর গুরুত্ব আরোপ করেছেন কে? সক্রেটিস, যিনি ইংলিশে বলেছিলেন যে ভার্চু অফ নলেজ, ভার্চু ইজ নলেজ, অর্থাৎ সদ্গুণী জ্ঞান। এটাকে যদি একটু ঘুরে পেঁচে বলা যায় তাহলে জ্ঞানই হয় পূর্ণ। তো এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় এসেছিল। ডেফিনেটলি এটা ইম্পর্টেন্ট, রিপিট হতে পারে এটা। তারপরে যেহেতু এখানে নৈতিকতা, মূল্যবোধ এবং সংবিধানেও কিন্তু নৈতিকতার কথা বলা আছে। আপনারা অলরেডি সংবিধান পড়েছেন যে 18 নম্বর অনুচ্ছেদে এই জনস্বাস্থ্য এবং নৈতিকতার কথা বলা আছে, এবং এটা এসেছে কবে? 41তম বিসিএস এ এক্সাক্ট করে করা আছে। এগুলো আমি গত রাতে আপডেট করেছি সবগুলো। তারপর বাংলাদেশের নৈতিকতার প্রবর্তককে দুইবার এসেছে, 40তম বিসিএস এসেছে এবং 46-এ এসেছে। আরজ আলী মাতব্বর। ডেফিনেটলি আপনাকে যেহেতু 46তম রিসেন্ট এসেছে, সামনে আবার যে কোনো বিসিএস পরীক্ষায় এটা কিন্তু রিপিট হতে পারে। তো যেহেতু আরজ আলী মাতব্বর এখানে গুরুত্বপূর্ণ টপিক, তো ডেফিনেটলি তার গ্রন্থ সম্পর্কে আপনাকে পড়তে হবে। যেহেতু তার নামটা গুরুত্বপূর্ণ হয়ে গেছে প্রিলির জন্য, আপনাকে সত্যের সন্ধান এবং সৃষ্টি রহস্যের বাইরেও আরো কিছু আছে, এটা আপনি পড়তে পারেন। তাহলে এটা গেল হচ্ছে প্রাথমিক তথ্য, প্রাথমিক ইনফরমেশন ক্যাটাগরি যদি করি, এটা হচ্ছে প্রাথমিক ইনফরমেশন পড়ে নৈতিকতা সম্পর্কে। দেন আসে নৈতিকতার সংজ্ঞার মধ্যে, যেটা আমি মাত্রই বললাম যে ইথিক্স হচ্ছে গ্রিক শব্দ, যার অর্থ হচ্ছে নীতিশাস্ত্র, এটা বলা আছে। এখন দেখেন নৈতিকতার সংজ্ঞা দিতে গিয়ে যে যারা সংজ্ঞা দিয়েছে, যারা বক্তা, তাদের সম্পর্কে এখন পর্যন্ত দেখা গেছে টানা 3টা বিসিএস এ টানা, আম, এবং তার আগের একটা বিসিএস এসেছে, 4টা বিসিএস এ টানা বলবো, কারণ 42তমতে স্পেশাল হয়েছিল। তো 42তমকে যদি আমরা বাদ দিই, 41 থেকে শুরু করে 45 পর্যন্ত টানা কিন্তু এই নৈতিকতার সংজ্ঞার মধ্যে আমি যেটা টপিক করেছি, এটা সাব টপিক করেছি, ইমানুয়েল কান্ট সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন এসেছিল। তাহলে ইমানুয়েল কান্ট কি ধরনের গুরুত্বপূর্ণ একটা টপিক, এটা বুঝতেই পারছেন। মানে সাব টপিকের মধ্যে যদি আমি সাজেশন আকারে বলি, তো কতটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ 41 থেকে শুরু করে কিন্তু 45তম বিসিএস প্রত্যেকটা পরীক্ষায়, 42তমতে ডেফিনেটলি নৈতিকতা মূল্যবোধ ছিল না, ওখানে আসে নাই। ওকে, তাহলে এটা ডেফিনেটলি গুরুত্বপূর্ণ। তো ডেফিনেটলি এর সাথে আরো যদি আমরা সাব টপিক ধরি, তাহলে নৈতিকতার যে সংজ্ঞা যারা দিয়েছে আরো দুইজন মানুষ আছে, তারটাও কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। তাহলে ইমানুয়েল কান্ট সম্পর্কে আমাদের কি কি পড়তে হবে? তিনি কোন দেশের নাগরিক? তিনি একজন জার্মান নাগরিক। আর তিনি প্রবর্তক কর্তব্যমুখী নৈতিকতার প্রবর্তক। এটা কিনা 41তম বিসিএস এসেছিল, কর্তব্যমুখী নৈতিকতার প্রবর্তক। আর এই নৈতিকতার প্রবর্তকের মধ্যে তিনি নীতিবিদদের কিন্তু তিনটা কথা বলেছেন, মূল কথা হচ্ছে তিনটা বলেছেন, এবং তিনটা নিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসেছে। তিনটা মূল কথা নিয়েই পরীক্ষায় এসেছে। প্রথম মূল কথা হচ্ছে যে সদিচ্ছা বা সৎ ইচ্ছা এখানে বলা আছে, এবং এই ফার্স্ট যেটা আছে সদিচ্ছা, এই সদিচ্ছা আসছে আবার 44তম বিসিএসে, যে সততার জন্য সদিচ্ছা, এই কথাটা কে বলেছে? ইমানুয়েল কান্ট। দেন কর্তব্যের খাতিরে কর্তব্য অথবা কর্তব্যের জন্য কর্তব্য, এই কথাটা আবার কে বলেছে? সেটা আসছে 43তম, ইমানুয়েল কান্ট এই কথা বলেছে। আবার এসেছে নীতিবিদ্যার মূল কথা, তৃতীয় কথা যেটা শর্তহীন আদেশ, এই শর্তহীন আদেশ সম্পর্কে, মানে শর্তহীন আদেশের কথা কে বলেছে? এটা ইমানুয়েল কান্ট বলেছে 45তম। তার মানে নীতিবিদ্যার মূল কথা তিনটা, এই তিনটা জায়গায় থেকে কিন্তু প্রশ্ন এসেছে, আমরা এখানে দেখতে পারলাম।
তাহলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই ইমানুয়েল কান্ট, তারপরে ডেফিনেটলি উপরে দুইটা কথা বলা আছে যে জি ই মুর তিনি পরাণীতাবিদ্যার জনক, সামনে যে কোনো সময় এগুলো থেকে প্রশ্ন হতে পারে, আপনাকে তো নতুন প্রশ্ন ফেস করতে হবে। তো নতুন প্রশ্ন যদি ফেস করতে হয় তাহলে নতুন ইনফরমেশন জানতে হবে। তো সেই জায়গা থেকে এই দুটো দেওয়া। অবশ্যই নৈতিকতার সংজ্ঞা যেটা বলা আছে এটা টপিক হিসেবে ডেফিনেটলি গুরুত্বপূর্ণ। এখানে আসলে ফিল্টার করে নিয়ে এসেছি, তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে এসেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু এখানে এসেছে। তাহলে জি.ই. মুর তিনি পরাণীতিবিদ্যার জনক। তার গ্রন্থ হচ্ছে প্রিন্সিপিয়া ইথিকা। যদি এইটা গ্রন্থের নাম পরবর্তীতেও বলা আছে। তার সংজ্ঞাটা কি ছিল? শুভর প্রতি অনুরাগ এবং অশুভর প্রতি বিরাগী হচ্ছে নৈতিকতা। আর জোনাথন হেইট বলেছেন, জোনাথন হেইট থেকে তো কিন্তু প্রশ্ন সামনে বার যে কোনো সময় পরীক্ষায় আসতে পারে। তিনি কিন্তু নৈতিকতার উৎস সম্পর্কে ৩টা উৎসের কথা বলেছেন। খেয়াল করেন। একটা হচ্ছে ধর্ম, একটা ঐতিহ্য, আর একটা হচ্ছে মানব আচরণ। এই ৩টা উৎসের কথা বলেছেন। নৈতিকতার যে উৎস রয়েছে, এই উৎস হিসেবে তিনি ৩টা উৎসের কথা বলেছেন। কে বলেছেন? জোনাথন হাইড বলেছেন। ধর্ম, ঐতিহ্য এবং মানব আচরণ। বাস এটা সম্পর্কে ডিটেলসে বললাম না। সময় আসলে অনেক বেশি লেগে যাবে এত ডিটেলসে বলতে গেলে। ওকে। তাহলে নৈতিকতার সংজ্ঞা দেখেন, নৈতিকতার মধ্যে বেশি কিছু নাই। এটা একটা নৈতিকতার সংজ্ঞা একটা, আর একটা হলো এক নজরে নৈতিকতা। ঠিক আছে? এই ৩টা টপিক নৈতিকতা থেকে। এখন নৈতিকতার মধ্যে আমি যেগুলো বলবো, যেগুলো সালে আসছে সেগুলো এখানে আপনি বুঝতে পারবেন। যেমন এক নজরে নৈতিকতার মধ্যে বলা আছে কি, যে নৈতিকতাকে বলা হয় মানব জীবনের নৈতিক আদর্শ। এটা কিনা ৩৬তম দেশে। তার মানে আপনার কাজ হলো কি এই লাইনটা বরাবর পড়ে ফেলা। যদি বিগত সালের প্রশ্ন থেকে আবার রিপিট হয় তাহলে সরাসরি আসবে। আর একটা ইন্টারেস্টিং কথা বলে নেই, যে এটা কিন্তু মানে সময়টা বেশি লেগেছে। এটার কারণ হলো যে এই জিনিসগুলো আপডেট করেছি, আবার দেখেছি ওগুলো আপনাদের যে আরএসআই যে ব্যাখ্যাগুলো দিয়েছি, হ্যাঁ, ৩৫তম শুরু করে বিসিএস থেকে এবং ৪৬তম বিসিএস পর্যন্ত, যেগুলো আমি নৈতিকতা মূল্যবোধের উপরে যে আরএসআই ক্লাসগুলো যেগুলো হয়েছে আর কি ক্লাসের, ওর মধ্যে যে ব্যাখ্যাগুলো দিয়েছি, ওর মধ্যে ইম্পর্টেন্ট যে ব্যাখ্যাগুলো আছে সেগুলো আমি এর মধ্যে নিয়ে আসার চেষ্টা করেছি। ঠিক আছে? কারণ আলটিমেটলি আপনাকে আরএসআই এর ওই পার্টটাও কিন্তু নৈতিকতা মূল্যবোধের জন্য এখানে রিভিশন হয়ে যাবে, আশা করা যায়। তারপর আসেন নৈতিক শক্তির প্রধান উপাদান কোনটা? সততা এবং নিষ্ঠা। তো এটা যদি বারবার এইভাবে পড়েন, পরীক্ষার হলে অপশন দেখা মাত্রই কিন্তু আপনি অ্যান্সার করতে পারবেন। আর এখান আরো জিনিস কভার হয়ে গেল, তার মানে কি ৩৫ থেকে ৪৬তম বিসিএস এর বিগত যত প্রশ্ন আছে নৈতিকতা মূল্যবোধের উপর সব কিন্তু এর মধ্যে কভার হয়েছে। আপনি যদি এক্সট্রা করে বিগত সালের প্রশ্ন নাও পড়েন, তারপরে আপনার পড়া হয়ে যাবে। তারপরে আপনার মনে আছে কিনা এটা যাচাই করার জন্য আপনি নৈতিকতার অংশে বিগত সালের প্রশ্ন দেখতে পারেন। যে আমি তো নৈতিকতা মূল্যবোধের সবই শেষ করলাম, ৩৫তম থেকে শুরু করে ৪৬তম সব প্রশ্নই তো শেষ করেছি। দেখি আমার এই কয়েকটা বিসিএস থেকে আবার কয়টা এমসিকিউ মনে আছে, বা আপনি দাগানোর পরে কয়টা সঠিক হচ্ছে, এটা আপনি যাচাই করতে পারেন। আর অন্যান্য উপাদান দেওয়া আছে, জাস্ট এটা রিডিং দিবেন। অন্যান্য উপাদান কি আছে দেখলেই বুঝতে পারবেন প্রধান উপাদান কোনটা, আর এর বাইরে নৈতিকতার সাথে যেগুলো চাই। ওকে। তারপরে নিয়ন্ত্রণ করে মানুষের বাহ্যিক আচরণ, মানসিক আচরণ, মানে অভ্যন্তরীণ এবং বাহ্যিক আচরণ দুইটি নিয়ন্ত্রণ করে। নিয়ন্ত্রকটা কি? আপনি বিবেক এবং মূল্যবোধ দ্বারাই কিন্তু এগুলো নিয়ন্ত্রিত হয়। এটা সহজ কথা, অপশন দেখলেই বুঝতে পারবেন। যে কোনো জিনিস, নৈতিকতা হোক, মূল্যবোধ হোক, এই দুইটা জিনিসের মানে আমাদের শিক্ষা যেটা শুরু হয় আমাদের পরিবার থেকে কিন্তু আসে। তারপরে সেটা বিকশিত হয়, যদি আমরা আনুষ্ঠানিক শিক্ষার কথা বলি সেটা হয়তো আমাদের বিদ্যালয় থেকে আসে, স্কুলগুলো থেকে আসে। আর এটার যে বিকাশের ক্ষেত্র সেটা ডেফিনেটলি আমাদের সমাজ। তো এগুলো কিন্তু গদ বাঁধা কথা। এগুলো আসলে আপনার এমনি পারবেন। তারপরে যেটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে, এটা আরএসআই ব্যাখ্যায় দিয়েছিলাম, আরএসআই ব্যাখ্যাতে দিয়েছিলাম, হয়তো যে কোনো সময় আসতে পারে পরীক্ষায়, যে নৈতিক বিকাশের স্তর কয়টি? ৩টা স্তর রয়েছে। কি কি স্তর রয়েছে? একটা প্রবৃত্তি, একটা হচ্ছে প্রথা, একটা বিবেক। নিচে যেগুলো আছে অর্থাৎ এই এই জায়গা থেকে শুরু করে প্রথম দুটোই ডেফিনেটলি ইম্পর্টেন্ট, বুঝতেই পারছেন, 3 স্টার। তারপরে এখান থেকে নৈতিক বিকাশ থেকে শুরু করে এই পর্যন্ত পুরোটুকু ইম্পর্টেন্ট, 3 স্টার। মানে এই 4টা পয়েন্ট ইম্পর্টেন্ট, 3 স্টার। যা লাইনে যা বলা আছে সবগুলো ইম্পর্টেন্ট। তাহলে এখানে কি বলছি, একজন এটা সাথে বলা আছে আইনের পার্থক্য নির্দেশ করেন, অর্থাৎ নৈতিকতার সাথে যে আইনের পার্থক্য রয়েছে এই পার্থক্যটা সর্বপ্রথম দেখান কে? নিকোলা ম্যাকিয়াভেলি। ম্যাকিয়াভেলি ডেফিনেটলি ইতালীয় দার্শনিক, এবং তার একটা গ্রন্থ আছে তার নাম হচ্ছে দ্য প্রিন্স। দ্য প্রিন্স এটা সম্পর্কে আমরা পরবর্তীতে পড়তে পারবো, সেখানে বলা আছে। তার মানে ইতালীয় দার্শনিক নিকোলা ম্যাকিয়াভেলি তার দ্য প্রিন্স গ্রন্থে সর্বপ্রথম নৈতিকতার সাথে আইনের যে পার্থক্য এটাকে নির্দেশ করেছেন। নির্দেশ বানানটা একটু ভুল আছে, রেফটা হয়নি। ওকে। তারপরের প্রশ্ন, এটা 37তম বিসিএস এ এসেছে, বুঝতেই পারছেন, যে একজন যোগ্য প্রশাসক এবং ব্যবস্থাপকের অত্যাবশ্যকীয় মৌলিক গুণাবলীর মধ্যে শ্রেষ্ঠ গুণ কোনটা? শ্রেষ্ঠ গুণের কথা বলা আছে।
যদি এটা উত্তরটা নৈতিকতা, ডেফিনেটলি নৈতিকতার মধ্যে এটা আসবে। ওকে, তারপর এটা দেখেন নীতিবিদ্যার আলোচ্য বিষয়। এই 35তম বিসিএস এই আলোচ্য বিষয় থেকে দুইটা প্রশ্ন আসছে, এবং 35তম থেকে আবার 46তম বিসিএস এ কিন্তু আবার একটা আবার রিপিট হয়েছে, এখানে আমরা দেখতে পারলাম। আলোচ্য বিষয় কি? আমরা যদি সাজায় পড়ি তাহলে সমাজে বসবাসকারী মানুষ যারা রয়েছে, এই মানুষের আচরণের আলোচনা এবং মূল্যায়ন, এটা। আর আচরণের আলোচনা এবং মূল্যায়ন, কোন ধরনের আচরণের আলোচনা মূল্যায়ন করবে? মানুষের ঐচ্ছিক যে ক্রিয়াগুলো আছে, সেই ঐচ্ছিক ক্রিয়ার মাধ্যমে যে আচরণগুলো বহিঃপ্রকাশ ঘটে সেগুলোরই আসলে আহ নিয়ে আলোচনা করে নীতিবিদ্যা। তার মানে মানুষের অনৈচ্ছিক ক্রিয়া কিন্তু না, ঐচ্ছিক ক্রিয়া। অনৈচ্ছিক, যেটা অনৈচ্ছিক ভাবে হয়ে যায় সেটার উপর কোনো নিয়ন্ত্রণ নাই। কিন্তু মানুষের ঐচ্ছিক ক্রিয়া যেটা আছে, এবং ঐচ্ছিক ক্রিয়া থেকে তো মানুষের আচরণের বহিঃপ্রকাশ হয়, এই দুইটা জিনিস। অর্থাৎ মানুষের আচরণ এবং মানুষের ঐচ্ছিক ক্রিয়া, এই দুইটাই হলো নীতিবিদ্যার আলোচ্য বিষয়। তার মানে এই চারটা পরপর ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, সবগুলো ভালো করে পড়বে। আর নৈতিক আচরণবিধি এটা দেওয়া হয়েছে, এটা আসলে এমনি দিতামও না। কেন দিয়েছি? কারণ এখানে 36তমতে এসেছিল, এবং 36তমতে আমি দেখলাম যে অপশন আসছে, এটা ক, এটা খ, এটা গ, আর ঘতে আসছে সবগুলো। এটা এটা আমি শেষেও রাখতে পারতাম, কারণ আমরা দেখলাম যে যে প্রশ্নগুলো আমি ক্যাটাগরি করতে পারি নাই, সেই প্রশ্নগুলো একদম আজকের ক্লাসের শেষের দিকে রেখেছি। এই ক্লাসের শেষের দিকে রেখেছে, কারণ আলটিমেটলি ওই জায়গা থেকে যদি কোনো প্রশ্ন রিপিট হয়, তাহলে ওই প্রশ্ন যে শেষের দিকে আছে এবং ওখানে কিছু ব্যাখ্যাও করা আছে, ওই জিনিসগুলো পড়লে আপনার কাভার হয়ে যাবে। তাহলে নৈতিক আচরণ বিধি এটা কিন্তু আলাদা করে আপনাকে পড়তে হবে না, এই প্রশ্নটা এসেছিল জাস্ট রিডিং দিবেন আর কিছু না। 36তম মতে এসেছিল এবং সেখানে আনসার ছিল সবগুলো, তার মানে ক খ গ তে যা আলোচনা করা হয়েছিল সবকিছু। এর বাইরে এটা নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। তাহলে নৈতিকতা কমপ্লিট। তাহলে তিনটা জিনিস, একটা জেনারেল বিষয় কিছু ছিল, নৈতিকতার সংজ্ঞা ছিল, আর এক নজরে নৈতিকতা, নৈতিকতার পড়াশোনা কমপ্লিট। এবার আসেন মূল্যবোধ থেকে, মূল্যবোধ বা ভ্যালুস। তো মূল্যবোধের এক কথা ইন জেনারেল যদি একটা ডেফিনেশন যে আমরা দাঁড় করাই, যে মূল্যবোধ জিনিসটা কি? মূল্যবোধ হলো মানুষের আচরণ। আমরা নীতিবিদ্যার মধ্যে দেখলাম হচ্ছে আচরণ নিয়ে আলোচনা করে নীতিবিদ্যা, আর আচরণ পরিচালনাকারী যে মানদণ্ড আছে বা নীতি আছে সেটাই মূলত মূল্যবোধ। তাহলে আচরণ পরিচালনাকারী নীতি এবং মানদণ্ড, এটা 35তমতে এসেছে, 40তমতে এসেছে, এই লাইনটাই ডেফিনেটলি ইম্পর্টেন্ট। এখন দেখেন যে এই যে সংজ্ঞা, আরো যে সংজ্ঞা রয়েছে, সংজ্ঞা কিন্তু এর বাইরে আরো কিন্তু দুই তিনটা সংজ্ঞা আছে, খুব লুক্রেটিভ সংজ্ঞা, ঠিক আছে, যেগুলো শুনতে ভালো লাগে, পরীক্ষা আসার জন্য ইম্পর্টেন্ট মনে হয়। হয়তো মেইন কোর্সেও আমি দেখেছি যে এর বাইরে আরো হয়তো দুইটা সংজ্ঞা অতিরিক্ত দিয়ে দিয়েছি, মানে সেখান থেকে আমি কাট করে আরো এটা কমিয়ে দিয়েছি, আর হয়তো বা কিছু জিনিস আমি অ্যাডও করেছি, সেটা ডেফিনেটলি আছে, কারণ চেঞ্জ আসছে, কিছুটা চেঞ্জ আছে সেটার সাথে। তাহলে দেখেন এই সংজ্ঞাগুলো আপনি কেন পড়বেন? এই সংজ্ঞাগুলো তো ডেফিনেটলি আসে নাই এখন পর্যন্ত, কিন্তু আমরা নতুন প্রশ্ন তো সার্চ করব, তো এই জায়গা থেকে কিন্তু নতুন প্রশ্ন আসতে পারে। তো সেই জায়গা থেকে আপনাকে পড়তে হবে, যেহেতু মূল্যবোধ একটা ইম্পর্টেন্ট টপিক। হেডলাইন থেকে যে প্রশ্ন এসেছে, মানুষের আচরণ নিয়ন্ত্রণকারী নীতি এবং মানদণ্ড, এর বাইরেও যারা সংজ্ঞায়িত মানে সংজ্ঞা দিয়েছেন, হুম, তো তাদের সংজ্ঞাটা আমাকে পড়তে হবে, সংজ্ঞা থেকে প্রশ্ন হতে পারে। তো আর উইলিয়াম উইলিয়াম বলেছেন মূল্যবোধ মানুষের ইচ্ছার একটি মানদণ্ড। ইচ্ছার মানদণ্ডের কথা বলা আছে উইলিয়ামের ক্ষেত্রে, তো উইলিয়ামের এখানে ইচ্ছার কথা বলা আছে। আর ফ্রাঙ্কেল আঙ্কেলের কথা বলা আছে, ফ্রাঙ্কেল আঙ্কেলের আবেগ বেশি, এই কথা আমি বলেছিলাম। ফ্রাঙ্কেল আঙ্কেল, তাহলে মূল্যবোধ হচ্ছে আবেগিক এবং আদর্শগত ঐক্যের বোধ, এটাতে মনে রাখবেন। আর স্টুয়ার্ট সি ডট, ডট বলবেন এইভাবে মনে রাখার জন্য, ডট, তার মানে কি এই ডটা যদি এখানেও যায়, আবার এই ডটা যদি এখানেও আসে, কোনো কিছু চেঞ্জ হচ্ছে, মানে ভাইস ভার্সা, এ ওর কাছ থেকে নিবে, ওর কাছ থেকে আসবে, কোনো সমস্যা হবে না মনে রাখার জন্য। যে মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ একটা রীতি যা ব্যক্তি সমাজের নিকট থেকে আশা করে। তাহলে ব্যক্তি গেল সমাজের কাছে, আবার বলছে সমাজ ব্যক্তির নিকট থেকে আশা করে, সমাজ গেল ব্যক্তির কাছে। তার মানে ডর মতো, তার মানে যেটা যেটা হচ্ছে যাচ্ছে এবং আসছে, ব্যক্তি সমাজের কাছে আবার সমাজ ব্যক্তির কাছে, ড। তো এইভাবে মনে রাখা যায়, করতে পারেন। আর পামফ্রে যেটা বলা আছে, ফ্রে ফ্রে, এখানে ফ্রে বলা আছে আর এখানে প্রে বলা আছে, এই লাইনে মনে রাখতে পারবেন এই ওয়ার্ড দিয়ে। তাহলে সামাজিক দলের অভিপ্রেত ব্যবহারের সুবিন্যস্ত বিন্যাস। ওকে। আর নিকোলাস রেজারের সংজ্ঞাটা আসলে পড়ার দরকার নেই, যদি কখনো আসে যে মূল্যবোধ সম্পর্কে সবচেয়ে সুন্দর সংজ্ঞা দিয়েছেন কে, সেটা হচ্ছে নিকোলাস রেজার, এটা স্বীকৃত। এবং যদি মনে হয় যে সুন্দর সংজ্ঞা দিয়েছে সেটাই পড়লাম না, তা সেটা ডট 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 অনেক কিছুই আছে,
শেষে এই সংজ্ঞার মধ্যে একটা ক্রাইটেরিয়া হচ্ছে যে মানে মূল্যবোধ হচ্ছে এমন কিছু গুণাবলী থাকবে যে গুণাবলীগুলো মানুষ অন্যদের মানে অন্যজনের মধ্যে যদি দেখে, অর্থাৎ সহকর্মীদের মধ্যে দেখে খুশি হবে আর কি। সহকর্মীরা নিজেদের মধ্যে দেখে খুশি হবে অন্যজনের মূল্যবোধের বিষয়গুলো দেখে। তো এটা জাস্ট মনে রাখলে চলবে। তো প্রথম চারটা আমি মোটামুটি কিন্তু বলে দিয়েছি কিভাবে। আপনারা কিন্তু মুখস্থ করে না, আপনাকে কানেক্ট করে দিয়েছি, এইভাবে কিন্তু মনে রাখতে পারবেন। সর্বশেষ যেটা বলা আছে সেটাই। ওকে, দেন যাচ্ছি এক নজরে মূল্যবোধ সংজ্ঞা গেল। দেন হচ্ছে এক নজরে মূল্যবোধের মধ্যে, এক নজরে মূল্যবোধের মধ্যে ম্যাক্সিমাম জিনিসই পরীক্ষায় চলে আসছে। তো এখানে এই জিনিসগুলো ফিল্টার করে বা এই ম্যাক্সিমাম যে জিনিসগুলো পরীক্ষায় আসছে, এখান থেকে যে জ্ঞানটা লাভ হবে আপনার, আপনি যদি এটাই ধরে রাখতে পারেন, নতুন প্রশ্ন আসলেও এখান থেকে আপনি অ্যান্সার করতে পারবেন। তাহলে মূল্যবোধের বৈশিষ্ট্য আসছে ডেফিনেটলি, তাহলে মূল্যবোধের বৈশিষ্ট্য হিসেবে থাকবে, ডেফিনেটলি এরকম থাকে, নিচের কোনটি মূল্যবোধের বৈশিষ্ট্য নয়, এভাবে থাকে। তো দেখতে পাচ্ছেন যে 41 মূল্যবোধের বৈশিষ্ট্য নয় এরকম টাইপ আসছিল। তাহলে সেখানে বিভিন্নতা অপশনে ছিল, আপেক্ষিকতা ছিল, পরিবর্তনশীলতা ছিল, ডেফিনেটলি এই তিনটা বৈশিষ্ট্য, আর অন্য একটা ছিল যেটা বৈশিষ্ট্য না। কারণ বৈশিষ্ট্যের মধ্যে আরো কিছু আছে, যে সামাজিক মাপকাঠি, আপেক্ষিকতার সাথে বিচিত্রময়তা আছে, পরিবর্তনশীলতা, নৈর্ব্যক্তিকতা আছে, যোগসূত্র এবং সেতুবন্ধন, এখানে নৈতিকতার প্রাধান্য দেওয়া হয়। ডেফিনেটলি মূল্যবোধের মধ্যে কিন্তু কোনটির প্রাধান্য থাকে, ডেফিনেটলি আনসার কিন্তু হবে সেটা নৈতিকতার প্রাধান্য থাকে। তাহলে বৈশিষ্ট্য এখান থেকে পড়লেন, সেই জায়গা থেকে একবারে আসছে, আরো আসতে পারে, আসলে আপনারা আনসার করতে পারেন, 2 স্টার দিতে পারে। কিন্তু মূল্যবোধের আন্ডারে আরো যে কিছু কথা বলা আছে এক নজরে মূল্যবোধ, এখানে এখানে যেগুলো সালে আসছে সবই আপনি এখান থেকে 3 স্টার ধরতে পারেন, সবই। তাহলে এক কথা কি, যদি পরীক্ষায় আসে যে জাতীয় জীবনের জীবনের দর্পণ স্বরূপ কোনটি, মূল্যবোধ। আইনের ভিত্তিতে, আইনের ভিত্তি আসলে অনেক কিছু বলা আছে এদিকে, তবে অন টাইপ অফ আইনের ভিত্তি কিন্তু মূল্যবোধও আছে। আইনের ভিত্তি অনেক কিছুই আছে, তার মধ্যে অন টাইপ অফ আইনের ভিত্তি সেটা মূল্যবোধ। তো এটা বাদ দেন, এটা যদি বাদ দেন কোনো সমস্যা নেই। আরেকটা হলো যে মূল্যবোধটা মানুষের কোন আচরণকে নিয়ন্ত্রণ করে, সেটা হচ্ছে বাহ্যিক এবং অভ্যন্তরীণ উভয় আচরণকেই কিন্তু নিয়ন্ত্রণ করে। এগুলো গেল গেল হচ্ছে ইন জেনারেল কথাবার্তা, অলরেডি এগুলো সম্পর্কে আপনার আইডিয়া আছে। এখন আসেন যে সালে যেগুলো আসছে, এখান থেকে শুরু করে আমি যদি দেখি যে নিচে যা লিখেছি মূল্যবোধ সম্পর্কে, তার প্রত্যেকটাই সালে আসছে এবং রিলেট করা যায়। সাল থেকে যদি নতুন কোনো প্রশ্ন আসে সেটাও রিলেট করতে পারবেন। তাহলে মূল্যবোধ শিক্ষার, এটা তো মূল্যবোধ প্রথমটাই আপনাকে পড়তে হবে, তারপরে বলা আছে যে আপনি মূল্যবোধ কেন শিখবেন। মূল্যবোধ শিক্ষার অন্যতম লক্ষ্য হলো সামাজিক অবক্ষয় রোধ করা। এটা 34তম এসছে। আমাদের চিরন্তন মূল্যবোধ কি, চিরন্তন, সেটা হচ্ছে সত্য এবং ন্যায়। সামনে যে কোনো পরীক্ষা এটা আবার রিপিট হবে। আমাদের চিরন্তন মূল্যবোধ হচ্ছে সত্য এবং ন্যায়। ঠিক আছে। ওকে, তারপর আসলে মূল্যবোধ কি কি জিনিস পরীক্ষা করে। মূল্যবোধের মাধ্যমে আসলে মানুষ সবকিছু, ভালো মন্দ, ন্যায় অন্যায় সবই বুঝতে পারবে, ভুল শুদ্ধ সবই বুঝতে পারবে, খারাপ ভালো, নীতি নৈতিকতা অনৈতিকতা সব বুঝতে পারবে। তার মানে এই যে পরে যে 38তম এবং 40তম যে দুইটা প্রশ্ন আসছে, খেয়াল করে দেখেন, দুইটা কিন্তু একই একই কনসেপ্টে। 38তম যেটা আসছে ওটার কনসেপ্ট যদি আপনি ধরতে পারেন, তাহলে পরেরটাতে এমনি পারা যায়। আর কি কি পরীক্ষা করে, ভালো মন্দ, ন্যায় অন্যায়, নৈতিকতা অনৈতিকতা, অর্থাৎ সবগুলো অপশনগুলো কিন্তু এইভাবে এসেছিল। আর আপনি কিসের মাধ্যমে, প্রশ্ন আসবে কিসের মাধ্যমে মানুষ ভুল এবং শুদ্ধের পার্থক্য নির্ধারণ করতে পারে। তো ভুল শুদ্ধ একই বিষয়, ডেফিনেটলি মূল্যবোধের মাধ্যমে এটা করতে পারে। তো এটা 44তম দেশ। ওকে, এবার আসেন যেটা আমি নৈতিকতার মধ্যে বলেছিলাম, যে নৈতিকতা মানুষ শিখে হচ্ছে পরিবার থেকে, পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে শিক্ষার যেগুলো দরকার হয় সেগুলো বিদ্যালয়ে শিখে, বিকাশ ক্ষেত্র ডেফিনেটলি সমাজ। সেই কথাটাও কিন্তু এখানে বলা আছে যে মূল্যবোধ শিক্ষার যেটা শুরু, সেটা হয় পরিবার থেকে। যে প্রশ্ন কিন্তু 44তমতে এইভাবে আসছিল যে প্রাথমিকভাবে, প্রাথমিকভাবে মানে কি, শুরুর কথাই বলছে। তাহলে প্রাথমিকভাবে একজন মানুষের মানবীয় গুণাবলী এবং সামাজিক মূল্যবোধের বিকাশ ঘটে, সেটা হচ্ছে পরিবার থেকে। পরের লাইনটা কিন্তু পরীক্ষায় আসে নাই, যদি আনুষ্ঠানিকভাবে কথা বলা থাকে ডেফিনেটলি সেটা আপনি স্কুল কলেজে গিয়ে আমরা শিখছি এটা। দেন আসেন মূল্যবোধের চালিকা শক্তি কোনটি। মূল্যবোধের চালিকা শক্তি হচ্ছে সংস্কৃতি, 40তমতে আসছে। তাহলে চালিকা শক্তির সাথে এটা রিলেটেড, এটা আপনি রিলেট করে দিবেন, দুটো একসাথে পড়বেন ক্রমজোর আকারে। তো চালিকা শক্তি হচ্ছে সংস্কৃতি, আর মূল্যবোধটা নির্ধারণ করে। যেমন এখানে আমরা জানি যে
এই যে নৈতিকতার প্রাধান্য থাকে মূল্যবোধের মধ্যে, তো ডেফিনেটলি নির্ধারক হচ্ছে নৈতিকতা। এটা যদি সামনে নতুন করে কোনো প্রশ্ন আসে তাহলে এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। ওকে, তারপর আসেন 43 এবং 44তমতে এই প্রশ্ন এসেছিল, দুইবার আসছিল। নৈতিক মূল্যবোধের উৎস কোনটা? সেটা হচ্ছে নৈতিক চেতনা। আবার একবার আসছিল মূল্যবোধের উৎস কোনটা? সেটা হচ্ছে নৈতিক চেতনা। নৈতিক চেতনা হচ্ছে প্রিফারেবল অ্যান্সার। এর বাইরে কিন্তু আরো উৎস আছে, যেমন ধর্মও কিন্তু অ্যান্সার হতে পারে। যদি নৈতিক চেতনা না থাকে সেক্ষেত্রে আমরা ধর্ম দাগাবো। ঠিক আছে? নৈতিক চেতনা না থাকলে ধর্ম দাগাবো। শুধু চেতনা আছে তখন কিন্তু অ্যান্সার হবে না, তখন ধর্ম দাগাবে। এটা আমি ক্লারিফাই করে দিই আপনাদের। যদি আসে যে নৈতিক মূল্যবোধের উৎস বা মূল্যবোধের উৎস, অপশনে যদি নৈতিক চেতনা থাকে ডেফিনিটলি নৈতিক চেতনায় দাগাবেন আপডেটেড তথ্য। আর খেয়াল করেন যে যদি নৈতিক চেতনা না থেকে ধর্ম থাকে তখন ধর্ম দাগাবেন। আর দেখলেন যে অপশনের মধ্যে আসছে ধর্ম এবং চেতনা, নৈতিক কথাটা বলা নেই, তখনও ধর্মই দাগাবেন। ঠিক আছে? এইটা। ওকে, তাহলে এই মূল্যবোধ শিক্ষা, সরি, মূল্যবোধটা মানুষের ভিতরে দৃঢ় হয় কিভাবে? শিক্ষার মাধ্যমে ডেফিনেটলি। এই শিক্ষাটা আমরা স্কুল থেকে পেতে পারি আনুষ্ঠানিকভাবে, তার মানে বিদ্যালয়ের শিক্ষার মাধ্যমে আমরা যে পরিবার থেকে প্রাথমিকভাবে যেটা গ্রুমিং হচ্ছে সেটা আমরা আবার শিক্ষার মাধ্যমে আমাদের ভিতরে যে মূল্যবোধটা আছে এটা আরো শক্তিশালী হয়, দৃঢ় হয়। তাই এটা 41তম ক্ষেত্রে এসেছিল শিক্ষার মাধ্যমে। দেন আসেন ব্যক্তি সহনশীলতার শিক্ষা লাভ করে মূল্যবোধের শিক্ষা থেকে। সহনশীল হয়, আমরা আমরা নিচে আরো দেখতে পাবো যে যে মূল্যবোধের উপাদান কি কি আছে, অর্থাৎ উপাদানের মধ্যে যা যা আছে এর সবকিছুই মূলত মানুষ মূল্যবোধের শিক্ষা থেকে লাভ করে। যেগুলো উপাদানের মধ্যে যে বৈশিষ্ট্যগুলোর কথা বলা আছে, মানুষ সব মূল্যবোধ থেকে এগুলো অর্জন করে। তাহলে ব্যক্তি সহনশীলতার শিক্ষা লাভ করে মূল্যবোধের শিক্ষা থেকে। 38তম মধ্যে আসছে, তো দেখেন প্রত্যেকটা জিনিস এখানে ইম্পর্টেন্ট, কোনোটা বাদ দিতে পারছেন না। একজন জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধ জনকল্যাণ করা, 36তম মধ্যে আসছে। সরকারি সিদ্ধান্ত প্রণয়নে গুরুত্বপূর্ণ হচ্ছে জবাবদিহিতা, নিরপেক্ষতা, বিশ্বস্ততা। এর বাইরে আরো বিষয় আছে, সেটা সামনে দেখতে পাবেন। কিন্তু গুরুত্বপূর্ণ নয় হলো সৃজনশীলতা। এটা 37তমতে আসছিল, গুরুত্বপূর্ণ নয় কোনটা? তার মানে এই তিনটা গুরুত্বপূর্ণ ছিল আর একটা হচ্ছে সৃজনশীলতা, এটা গুরুত্বপূর্ণ নয়। যদি এই প্রশ্নটা ডিরেক্ট রিপিট হয় তাহলে হয়তো এটা যেন এইভাবে আনসার করতে পারেন, এই জন্য আমি এটা এই কনটেক্সটটা তুলে এনেছি এখানে। ডেফিনেটলি এটা এইভাবে পড়বেন। আবার 35তম থেকে শুরু করে 46তম বিসিএস এর যে প্রশ্ন আছে ওগুলো প্র্যাকটিস করবেন, আপনার কয়টা মনে আছে এটা অবশ্যই প্র্যাকটিস করবেন। ওকে, তারপর ব্যক্তিগত মূল্যবোধ লালন করে সামাজিক মূল্যবোধকে, 36তম এসেছে। গণতান্ত্রিক মূল্যবোধ কি? যেটা কিনা যে মূল্যবোধটা রাষ্ট্র, সরকার এবং গোষ্ঠী কর্তৃক স্বীকৃত, 41তম এসেছে। তাহলে এই পরীক্ষায় যদি আসে যে নিচের কোন মূল্যবোধ রাষ্ট্র, সরকার এবং গোষ্ঠী কর্তৃক স্বীকৃত, যেহেতু এখানে রাষ্ট্রের কথা বলছে, সরকার বলছে, গোষ্ঠী বলছে, তার মানে এখানে গণতন্ত্রের কথাই বলছে। তিনটা যদি আমরা এক জায়গায় করি তার মানে গণতন্ত্রই কিন্তু মিন করে। তাহলে গণতান্ত্রিক মূল্যবোধ ডেফিনেটলি। ওকে, তাহলে এখানে এক নজরে মূল্যবোধটা আমরা পড়ে ফেললাম। এবার আসেন মূল্যবোধের উপাদান। মূল্যবোধের উপাদানের মধ্যে যে খুব বেশি কথা আছে এমন না, এই উপাদানগুলোর কথা আপনারা সবই জানেন। দেখেন উপাদানের মধ্যে থেকে কিছু প্রশ্ন এসেছে, 45তমতে এসেছে এবং 35তমতে এসেছে। মূল্যবোধের উপাদান, অথবা এটাকে আমরা উপাদানও বলতে পারি অথবা মূল্যবোধের ভিত্তিও বলতে পারি, কারণ এই কন্টেন্ট গুলো নিয়ে, এই উপাদানগুলো নিয়ে তো আসলে মূল্যবোধ দাঁড়িয়ে আছে। সামাজিক মূল্যবোধ বলেন বা নর্মাল এমনিতেই যে মূল্যবোধ, এখানে যা যা মূল্যবোধ আছে সবই সবই কিন্তু সামাজিক মূল্যবোধ, ম্যাক্সিমাম গুলো কিন্তু সামাজিক মূল্যবোধ আছে। সামাজিক মূল্যবোধ যেমন দুইটার কথা বলা আছে। হ্যাঁ, তারপরে আবার নিচের দিকে যেগুলো আছে এগুলো কিন্তু গণতান্ত্রিক মূল্যবোধের কথা বলা আছে। তো সামাজিক মূল্যবোধ ভিত্তি কোনটা যেটা বলছে, বা ভিত্তি নয় কোনটা, পরীক্ষায় কিন্তু এইভাবে আসছিল। ভিত্তি নয় কোনটা বা ভিত্তি নয় কোনটা, সেখানে যেটা আসছিল সামাজিক মূল্যবোধের ভিত্তির অপশন হিসেবে আসছিল নৈতিকতা, সাম্য, আইনের শাসন। আর অন্য একটা ছিল যেটা কিনা ভিত্তি নয়। এই তিনটা ছিল সামাজিক মূল্যবোধের ভিত্তি। তাহলে দেখেন এর বাইরে আমরা নৈতিকতাকে বলতে পারি নীতি এবং ঔচিত্যবোধ বলতে পারি, নৈতিকতা বলতে পারি নৈতিক মূল্যবোধ। হুম, দেখেন নৈতিক মূল্যবোধের এখানে 35তম বলেছি, আবার এখানে ভালো মন্দের জায়গায় 35তম বলেছি। আপনি দেখেন এটার দ্বারা কিন্তু আপনি নৈতিকতার মাধ্যমে বা নৈতিক মূল্যবোধের মাধ্যমে আপনি কি বলতে পারেন? আপনি মূল্যবোধের মতো পড়লেন না যে ভালো মন্দ, ন্যায় অন্যায়, উচিত অনুচিত বা নৈতিকতা অনৈতিকতার মধ্যে পার্থক্য করতে পারেন কার মাধ্যমে? আপনার মধ্যে মূল্যবোধ থাকলেই তো করতে পারবেন। আমরা ডেফিনেটলি এই নীতি বা ঔচিত্যবোধ যেটাই বলি না কেন বা নৈতিকতা বা নৈতিক মূল্যবোধ যাই বলি না কেন আমি, এর মাধ্যমে আপনি কিন্তু ভালো মন্দ, ন্যায় অন্যায়, উচিত এবং অনুচিত এগুলোর পার্থক্য করতে পারবেন। এটা গেল। সেকেন্ড পয়েন্ট হচ্ছে সামাজিক ন্যায় বিচার। সামাজিক ন্যায় বিচার
সেটা হচ্ছে এটার ক্ষেত্রে হলো ব্যক্তি স্বাধীনতা রক্ষা কবচ কোনটি? প্রশ্ন এবং অ্যান্সার এগুলো কিন্তু আসে নাই প্রিভিয়াসলি, কিন্তু যেহেতু এই ধরনের শর্ট টাইপের প্রশ্ন এসে থাকে, তাহলে যে কোনো সময় এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। তাহলে ব্যক্তি স্বাধীনতা রক্ষা কবচ কি? সামাজিক ন্যায় বিচার। আইনের শাসন সম্পর্কে আসলে বহু ধরনের প্রশ্ন হতে পারে, সামনে আমরা দেখবো আরো। আইনের শাসন, এখানে একটা পয়েন্ট আমি দিয়েছি, সেটা হচ্ছে গণতন্ত্রের পূর্ব শর্ত হচ্ছে আইনের শাসন। আর গণতন্ত্রের শ্রেষ্ঠতম মূল্যবোধ সেটা হচ্ছে সহনশীলতা। শ্রেষ্ঠতম মূল্যবোধ এটা বলা আছে। এর বাইরে আদার পয়েন্ট দেওয়া আছে: সহমর্মিতা, শৃঙ্খলাবোধ, শ্রমের মর্যাদা, নাগরিক সচেতনতা, সরকার ও রাষ্ট্রের জনকল্যাণমুখিতা, সরকার এবং রাষ্ট্রের দায়িত্ব জবাবদিহিতা, এগুলো সবই মূল্যবোধের উপাদানের মধ্যে পড়ে। এবং নিচের 8টা যে উপাদান আছে এগুলা, এই সবগুলো উপাদান আবার গণতান্ত্রিক মূল্যবোধের মধ্যে পড়ে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, অর্থাৎ প্রথম আইনের শাসনটা আসলে সবগুলোর মধ্যে পড়ে। সমাজের মধ্যে আইনের শাসন থাকতে হবে, এটা গণতান্ত্রিক মূল্যবোধ একদিক থেকে, সামাজিক মূল্যবোধ অন্য দিক থেকে। আবার আইনের শাসন থেকে শুরু করে এগুলো সবই আবার গণতান্ত্রিক মূল্যবোধ। তবে গণতান্ত্রিক যদি পরীক্ষায় আসে যে গণতান্ত্রিক মূল্যবোধের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটা, সেটা হচ্ছে পরমত সহিষ্ণুতা, এই টার্ম হিসেবে আসছে। কিন্তু সহনশীলতা আর পরমত সহিষ্ণুতা কিন্তু সেম টার্ম হিসেবে আপনি ধরতে পারেন, খালি ভাষাটা আলাদা। সহনশীলতা ডেফিনেটলি পরের মতকে আপনাকে সহ্য করতে হবে, সেটাই সহনশীলতা। কিন্তু আমি পরমত সহিষ্ণুতা আমি এখানে কোট করেছি কেন? কারণ 40তমতে এই পরমত সহিষ্ণুতা এই শব্দটা ব্যবহার করে পরীক্ষায় প্রশ্ন এসেছে। তাহলে শ্রেষ্ঠতম মূল্যবোধ এখানে বলা আছে সহনশীলতা, আবার বলছে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। কাছাকাছি সেন্স দিচ্ছে না দুইটা? দুইটার কাছাকাছি সেন্স দিচ্ছে। তাহলে গণতান্ত্রিক মূল্যবোধ বা গণতন্ত্রের শ্রেষ্ঠতম মূল্যবোধ কোনটা? তো গণতন্ত্রের শ্রেষ্ঠতম মূল্যবোধ মানে কি? সেটা গণতান্ত্রিক মূল্যবোধ কি বলছে। তাহলে গণতান্ত্রিক মূল্যবোধের মধ্যে সবচেয়ে বড় উপাদান বা গুরুত্বপূর্ণ উপাদান কোনটা? সেটা সহনশীলতা বা পরমত সহিষ্ণুতা। এটা আবার এসেছে কোথায়? 40তম বিসিএস। ডেফিনেটলি এটা বুঝতে পেরেছে। ওকে, তাহলে এটা আমাদের দুইটা টপিকে চলে গেল। তাহলে নৈতিকতা, মূল্যবোধ। তাহলে মূল্যবোধের মধ্যে কয়টা বিষয় ছিল দেখেন। একটা হচ্ছে মূল্যবোধের মধ্যে সংজ্ঞা ছিল, দেন এক নজরের মূল্যবোধ ছিল, তারপরে এক নজরের মূল্যবোধ এখানে গেল, এখানে ম্যাক্সিমাম গুরুত্বপূর্ণ জিনিসগুলোই ছিল। দেন মূল্যবোধের উপাদান ছিল, সামাজিক মূল্যবোধের ভিত্তি, এই বিষয়গুলো ছিল। দেন আসে হচ্ছে সুশাসন, সুশাসন গুড গভর্নেন্স। এখান থেকে কিন্তু প্রশ্ন এসেছিল, মোটামুটি যা জিনিস আলোচনা করা আছে সবই গুরুত্বপূর্ণ এখানে। ওকে, তাহলে এই প্রশ্নটা আসছিল 43তম, প্রথম প্রশ্নে, যেটা আমি শুরুতেই আলোচনা করেছি আজকে, যে উৎপত্তিগতভাবে গভর্নেন্স শব্দটা এসেছে গ্রিক ভাষা থেকে। গ্রিক ভাষা কোনটা? সেটা হচ্ছে গভর্নান থেকে। এই সামনে পরীক্ষায় আসতে পারে যে কোন শব্দ থেকে গভর্নেন্স শব্দটা এসেছে। গভর্নান থেকে এসেছে, 43তমতে আসছে। তো সুশাসনের ধারণাটা আপেক্ষিক। ঠিক আছে, এটা তো এমন কোনো বিষয় নাই যে এটা প্রেসক্রাইব, মানে একটা বা দুইটা বা 10টা বা 12টা, এরকম নির্দিষ্ট কোনো ফিক্সড ফরম্যাট নাই বা ক্রাইটেরিয়া নাই যে এগুলো থাকলে সুশাসন থাকবে। এক এক দেশের এক এক পরিস্থিতিতে এক এক প্রতিষ্ঠানের জন্য এক এক ধরনের ক্রাইটেরিয়া থাকতে পারে, যেগুলো ফুলফিল হলে আমরা সেটা তখন সুশাসন বলতে পারি। এই বিষয়টা এই জন্য আপেক্ষিক। দেন আসেন পরের দুইটা কিন্তু সালে এসেছে। জনগণ, রাষ্ট্র এবং প্রশাসনের সাথে ঘনিষ্ঠ প্রত্যয় হচ্ছে সুশাসন, 37তম। আর সুশাসন এমন একটা শাসন ব্যবস্থা যা শাসক এবং শাসিতের মধ্যে আস্থার সম্পর্ক গড়ে তোলে, 36তম। যেহেতু শাসকের কথা বলা হচ্ছে, আমরা শাসক আমরা ধরতে পারি কি? সরকার। আর শাসিত হলো জনগণ। তার মানে এই সুশাসনটা হলো সরকার এবং জনগণের উইনিং গেম। উইনিং গেম মানে কি? দুই পক্ষেই যেন লাভবান হয়, দুই পক্ষই যেন লাভবান হয়, কোনো পক্ষ যেন ক্ষতিগ্রস্ত না হয়। তার মানে ক্ষতিগ্রস্ত তখনই হবে না যখন যাতে তাদের মধ্যে আস্থার সম্পর্ক গড়ে উঠবে। এটা আমরা রিলেট করতে পারি। তার মানে ডেফিনেটলি আপনি সুশাসনকে যে এগুলো বলছে, এটা আপনি রিলেট করতে পারবেন। আর সুশাসন সম্পর্কে প্রথম ধারণা পাওয়া যায় হলো প্লেটোর রিপাবলিক গ্রন্থে। এই কথা কিন্তু বলা আছে। যেমন আমরা নৈতিকতার কথা বললাম, যে সর্বপ্রথম নৈতিকতার উপর আলোচনা করেছেন সক্রেটিস। তারপরে আমরা জানি তাদের তো গুরু শিষ্যের ব্যাপার জানি, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, এই বিষয়গুলো কিন্তু জানি। তো নৈতিকতা নিয়ে প্রথম আলোচনা করেছেন সক্রেটিস, আর প্রথম সুশাসন সম্পর্কে ধারণা দিয়েছেন প্লেটো তার রিপাবলিক গ্রন্থে। তো গ্রন্থের নামটা আমাদের পড়া হয়ে গেলো, সামনে আমরা পড়বো। তাহলে এই বিষয়গুলো এখানে কিন্তু থাকলো। এবার আসেন সংজ্ঞার মধ্যে। সংজ্ঞা কিন্তু এর বাইরে আরো অনেক সংজ্ঞা আছে। এর বাইরে কিন্তু আরো মিনিমাম 3টে সংজ্ঞা দেওয়া যায়। এর কিনা মেইন কোর্সের মধ্যে হয়তো 2টা সংজ্ঞা এরকম থাকতে পারে এক্সট্রা।
কিন্তু ওখান থেকে ফিল্টার করে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সংজ্ঞাগুলো নিয়ে এসেছি। গুরুত্বপূর্ণ সংজ্ঞা বলতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তো ৩ টা সংজ্ঞা অলরেডি এসেছেই। আরো ৩ টা সংজ্ঞা এখানে কিন্তু এড করেছি। তার মানে আপনি কি বুঝলেন এখানে? সুশাসনের উপরে যদি আপনি সংজ্ঞা একটু বাড়িয়েও পড়েন, যেমন এখানে ৬ টা সংজ্ঞা বলা আছে, তাই না? আপনার যদি মনে হয় যে না আমি ১০ টা সংজ্ঞা পড়ব, আপনি যদি এর সাথে আরো কিছু এড করতে চান, আপনার বই বা গাইড থেকে করতে পারেন। দ্যাটস গুড। লস যাবে না। ওখান থেকে যদি মনে হয় যে এর বাইরেও কোনো প্রশ্ন এসে থাকে, আনকমন একটা সংজ্ঞা দিয়ে দিল, কফি আনানের সংজ্ঞা দিল, চন্দ্রবাবু নাইডুর সংজ্ঞা দিয়ে দিল, বা এডিবি সংজ্ঞা দিয়ে দিল, দিতে পারে। ঠিক আছে, আপনার যদি মনে হয় যে এখানে আপনি বাড়াতে চান তো বাড়াইতে পারেন, কারণ সংজ্ঞা এতটাই গুরুত্বপূর্ণ। 5 স্টার দিলেও কম হবে। ঠিক আছে, 3 স্টারের বেশি দিচ্ছি না, তো গুরুত্বপূর্ণ এটা, কিন্তু বুঝতেই পারছেন সেই জায়গা থেকে। তাহলে এখানে কে কি সংজ্ঞা দিয়েছে সেটা বুঝতে পারছেন। ম্যাককর্নি সংজ্ঞা দিয়েছেন, মিশেল ক্যামডেসার সংজ্ঞা দিয়েছেন, জাতিসংঘ সংস্থা হিসেবে সংজ্ঞা দিয়েছেন। প্রথম দুইটা ব্যক্তি হিসেবে দিয়েছেন, পরের যে চারটা মূলত সংস্থা থেকে যে সংজ্ঞাগুলো এসেছে সেগুলো। তাহলে সুশাসন বলতে রাষ্ট্রের সাথে সুশীল সমাজের, আবার সরকারের সাথে শাসিত জনগণের, রাষ্ট্রের সাথে সুশীল, সরকার শাসিত এবং শাসকের সাথে শাসিতের সম্পর্কে বোঝানো হয়েছে। সাথীস্তমতে আসছিল। এবং এখানে কিন্তু সুন্দর একটা কথা বলা আছে যে সবচেয়ে সুন্দর এবং গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন কে? ম্যাককর্নি। তাহলে দেখেন সংজ্ঞাটা এসেছে, এই সংজ্ঞাটা কে দিয়েছে? ম্যাককর্নি দিয়েছে, সেটা সাহিত্যস্তমতে এসেছে। কিন্তু এভাবে কিন্তু প্রশ্ন আসে না যে সুশাসনের সবচেয়ে সুন্দরতম সংজ্ঞা দিয়েছেন কে, সেটা কিন্তু ম্যাককর্নি। যে কোনো সময় পরীক্ষায় আসতে পারে। যেমন ভাবে আমরা মূল্যবোধের মধ্যে দেখলাম যে মূল্যবোধের সবচেয়ে সুন্দর সংজ্ঞা দিয়েছেন নিকোলাস রেজের। রেজার, যেটা উচ্চারণ করেন সমস্যা নেই। এটা গেল। সেকেন্ড আসেন মিশেল ক্যামডেসাস। ঠিক আছে, মিশেল ক্যামডেসাসের যে কথাটা আছে এর সাথে আইএমএফ এর উক্তি মিল আছে। আইএমএফ এর উক্তিটার মিল আছে, আইএমএফ এর উক্তি। কিন্তু একটু পার্থক্য দেখতে হবে। আপনি দেখবেন যে হয়তো যখন মিশেল ক্যামডেসের সম্পর্কে যখন প্রশ্ন জানতে চাইবে, তখন সাধারণত 4 জন ব্যক্তির নামই দেয়া থাকবে। মিশেল ক্যামডেসের ডেফিনেটলি একজন ব্যক্তি। তারা যদি বলা থাকে যে রাষ্ট্রের সব ধরনের উন্নয়নের জন্য সুশাসন আবশ্যক, যেমন এটা 41 আসছিল, তাহলে এই কথা যদি বলে সুশাসন আবশ্যক, অত্যাবশ্যক, তো ডেফিনেটলি ওখানে 4 জন ব্যক্তির নাম আছে, আপনি মিশেল ক্যামডেসাসকেই আপনি বেছে নেবেন তখন। আর যদি কোনো ব্যক্তির নাম বলে নাই, 4টা সংস্থার নাম বলছে, তখন আপনি আইএমএফ কে বেছে নেবেন। যদি একই কথাই বলা থাকে যে রাষ্ট্রের সব ধরনের উন্নয়নের জন্য সুশাসন অত্যাবশ্যক, যদি এই কথাটাও যদি বলা থাকে এবং সেখানে সংস্থাগুলোর নাম বলা থাকে, তখন আইএমএফ। ঠিক আছে, আর যদি ব্যক্তির নাম বলা থাকে তখন মিশেল ক্যামডেসাস। এটা দেখেন, আইএমএফ এর সংজ্ঞার দিকে যদি তাকান, এটা সালে আসেনি। দেশের উন্নয়নের জন্য সুশাসন আবশ্যক। দেখেন এটার মধ্যে কিন্তু খুব বেশি পার্থক্য নাই, একই জিনিস। আবার এখানে বলছে সব ধরনের, আর এখানে ইংলিশে বললে অল স্টেজেস, সকল স্তরে। তাহলে এখানে সকল স্তরে এটা আপনি বলতে পারছেন। আর ইংলিশে যদি থাকে তাহলে সেটা হলো অল স্টেজেস। অনেক সময় কিছু কিছু ডেফিনেশন ইংলিশেও আসতে পারে। তো ইংলিশের যে অংশটুকু সেটা আমি বলে দিলাম। আচ্ছা, কারো কি দেখতে অসুবিধা হচ্ছে কিনা? একজন কমেন্ট করেছেন যে দেখতে অসুবিধা হচ্ছে। আই গেস আমার কাছে একটা মনিটর আছে, স্ক্রিন আছে, সেখানে দেখা যাচ্ছে, সমস্যা হওয়ার কথা না। ওকে, তাহলে আসেন তারপরে জাতিসংঘ। এখন দেখেন জাতিসংঘের কথা বলছে যে সুশাসনের লক্ষ্য উদ্দেশ্য মৌলিক স্বাধীনতার উন্নয়ন। এটা কার উক্তি? জাতিসংঘের উক্তি। এই কথাটা আসছিল 40তমতে, যে জাতিসংঘের মতে সুশাসনের লক্ষ্য ও উদ্দেশ্য কি? মৌলিক স্বাধীনতার উন্নয়ন, এইভাবে আসছিল। অর্থাৎ অপশনে ছিল মৌলিক স্বাধীনতার উন্নয়ন। এখন সামনে কিন্তু এইভাবে কোটেশন আকারে আসতে পারে যে কোন সংস্থার মতে সুশাসনের লক্ষ্য এবং উদ্দেশ্য মৌলিক স্বাধীনতার উন্নয়ন। প্রশ্ন ঘুরে আসতে পারে সেটা জাতিসংঘের মতে। বাস এই তিনটা আসছে। এর সাথে আইএমএফ আমি রিলেট করে দিলাম। এখন আসুন বিশ্ব ব্যাংক এবং ইউএনডিপি। বিশ্ব ব্যাংক তো আপনি বুঝতে পারছেন যে ওয়ার্ল্ড ব্যাংকের কথা বলছে, আর ইউএনডিপি বলা মানে এটা হচ্ছে ইউনাইটেড নেশনস বলা, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এটা বলা মানে এটা জাতিসংঘ বলা, ইউএনও বলা। ঠিক আছে, তাদের কথাই তো এখানে বোঝাচ্ছে এখানে। তাহলে বিশ্ব ব্যাংক বলেছে কি যে সুশাসনের দ্বারা রাষ্ট্রের টেকসই উন্নয়ন সাধিত হয়। এখানে বিশ্ব ব্যাংক যেটা, সবাই মানে উন্নয়নের কথাই বলছে, কিন্তু বিশ্ব ব্যাংক যখন বলছে তখন সেই উন্নয়নের সাথে টেকসই কথাটা লাগানো আছে। এখন দেখেন এটা আমি শর্ট করে দিয়েছি, কিন্তু যদি এটা সংজ্ঞাটা ব্রডার
সংজ্ঞা হয় তখন এটা থাকতে পারে যে সুশাসনের দ্বারা রাষ্ট্রের অর্থনৈতিক এবং সামাজিক সম্পদগুলোর টেকসই উন্নয়ন সাধিত হয়। বর্ডার যদি থাকে, তো আমি এটা ব্র্যাকেটের মধ্যে দিয়েছি কারণ মনে যদি হয় যে আপনি শর্টলি পড়বেন, জাস্ট টেকসই উন্নয়নের কথা বলা আছে, আপনি এতটুকুই পড়বেন, সেটা বিশ্ব ব্যাংকের সাথে রিলেট করে দেন, শেষ। আর ইউএনডিপি কি বললো? ইউএনডিপির ক্ষেত্রে হচ্ছে অংশগ্রহণমূলক পদ্ধতির কথা বলেছে। এখানে অংশগ্রহণমূলক পদ্ধতির কথা বলা আছে যে সুশাসন সকলের অংশগ্রহণের মাধ্যমে অর্থপূর্ণ রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠা করে। এটা একটা গুরুত্বপূর্ণ একটা ফ্রেজ, অর্থপূর্ণ রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠা করে। এই জিনিসগুলো জানতে পারেন এখান থেকে, গুরুত্বপূর্ণ। এর বাইরেও কিছু আছে, যদি আপনি বেশি পড়েন প্লাস নাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ট সাজেশনের মধ্যে যেটা পড়ে সেটা। দেন আসেন সুশাসন বিষয়ক বিভিন্ন সংস্থা, বিভিন্ন বিষয়, বিভিন্ন সংস্থা বিভিন্ন কথা বলেছে এবং সেগুলো আবার বিভিন্ন সালে বলেছে, এবং সালগুলো আবার আমরা পরীক্ষাতে আসতে দেখেছি। তো সালগুলো পড়ার জন্য তো আমি ডেফিনেটলি এর আগে মেইন ক্লাসেও সেটা আলোচনা করেছি, আবার এখানেও আলোচনা করছি। যারা কিনা আমার মেইন ক্লাসের স্টুডেন্ট না, তাদের জন্য এটা আবার হেল্প করবে। দেখেন, সুশাসন বিষয়ে বিভিন্ন সংস্থা, এই সংস্থার মধ্যে আমরা জানি যে সুশাসন বিষয়টা ধারণা দেওয়া শুরু করছে সংস্থাগুলোর মধ্যে হচ্ছে বিশ্ব ব্যাংক। অর্থাৎ সুশাসনের ধারণা প্রদান করা বা সুশাসন প্রত্যয় প্রথমবার মতো ব্যবহার করেছেন কে, বা সুশাসন শব্দটার উদ্ভাবককে, এভাবে আসছিল। সুশাসন শব্দটার উদ্ভাবককে, এটা 45তমতে এসেছিল। সুশাসনের উদ্ভাবককে, তাহলে এটা বিশ্ব ব্যাংক ডেফিনেটলি। আর প্রথম ধারণা কবে দিয়েছিল? আপনি তাহলে পড়তে পারেন 1989 সালে, এটা প্রথম ধারণা। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমরা বিশ্বব্যাংক সম্পর্কে যে দুইটা তথ্য, এটা আমরা আলাদা করে পড়ে ফেলবো। আর নিচের যে 5টা তথ্য আছে এটা আবার আলাদা করে পড়বো। ঠিক আছে? তাহলে এখানে যেগুলো বলা আছে এগুলো আমি সবই গুরুত্বপূর্ণ হিসেবে ধরে নেব, এবং এমন টেকনিকে শেখাবো আপনার মনে থাকবে, সমস্যা নেই, সালগুলো মনে থাকবে। তাহলে তার 2 বছর পরে 90-91 অর্থাৎ 92 গিয়ে 3 বছরের মাথায় বিশ্বব্যাংক আবার কি করলো? প্রথমে ধারণা দিয়েছে, পরের বার কি সংজ্ঞা দিল, এবং সংজ্ঞা দিলে তার মানে এটা সুস্পষ্টভাবে ব্যাখ্যাও করা হয়ে গেল। প্রথমে ধারণা দিল, তারপরে সংজ্ঞা দেওয়ার মাধ্যমে সুস্পষ্টভাবে ব্যাখ্যাও করলো। এটা 35তমতে এসেছিল। এবং এই সংজ্ঞাটা কিভাবে দিয়েছে? তো ডেফিনেটলি কোনো সমাবেশে গিয়ে বলে নেই যে এটা সংজ্ঞা এরকম হবে। ডেফিনেটলি বিশ্বব্যাংক একটা রিপোর্ট প্রকাশ করে, সেটা হচ্ছে শাসন প্রক্রিয়া এবং উন্নয়ন, অর্থাৎ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট রিপোর্ট, ইংলিশে যদি বলা হয়, বাংলায় এটা বললে। তো এই শীর্ষক প্রতিবেদন প্রথম প্রকাশ করে। যদি বলা হয় যে এই শীর্ষক প্রতিবেদন কে প্রকাশ করেছে, সেটা বিশ্বব্যাংক ডেফিনেটলি। এই প্রতিবেদন বা এই রিপোর্টেই সর্বপ্রথম তারা বিশ্বব্যাংক কি করেছে? সুশাসনের সংজ্ঞা দিয়েছে, অর্থাৎ সুশাসনকে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করেছে। দুইটি আসতে পারে, যে কোন রিপোর্টে বিশ্বব্যাংক সুশাসনের সংজ্ঞা দিয়েছে, আবার আসতে পারে কোন রিপোর্টে বিশ্বব্যাংক সুশাসনকে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করেছে। সামনে এটাও আসতে পারে এইভাবে। তো সবকিছুর অ্যান্সার কিন্তু এই শাসন প্রক্রিয়া এবং উন্নয়ন, ইংলিশে থাকলে গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট রিপোর্ট। তো এই ঘটনাগুলো ঘটেছে কত সালে? 1992 সালে। এটা গেল। তাহলে সংস্থার মধ্যে যে এটা সুশাসনের বস যে সংস্থা, বিশ্বব্যাংক, এটাকে আমি শেষ করে দিলাম। আর পরের গুলোর ক্ষেত্রে সাল সহ শেষ করার জন্য আপনি কি করবেন? এর আগে আপনার মেইন ক্লাসে পড়েছে, আমরা ভাওয়েল পড়বো। ভাওয়েল কিভাবে পড়বো? 5টা ভাওয়েল আছে। এ, দেন ইটা আমরা নিচে লিখলাম, ই, দেন আই, ও, ইউ। এই ভাওয়েল থেকে কয়টা? এ, ই, আই, ও, ইউ। তার মধ্যে নিচে যেগুলো লিখছি, মানে একটার পর পর আমরা নিচে লিখছি না, নিচের গুলো কাটা দেন আপনার মনে রাখার জন্য। তাহলে থাকলো কি? এ, আই, ইউ। তাহলে আপনি যদি এইভাবে লেখেন, আবার উল্টা দিক থেকে লেখেন, এ, উল্টা দিক থেকে যদি লেখেন, এ, না আমি এখানেই লিখি, এ, আই, ইউ। তাহলে এ, আই, ইউ লিখলেন, এখন উল্টা দিক থেকে, এরপরে আবার কি? আই আসবে, আবার এ আসবে, আই, এ, অর্থাৎ এ, আই, ইউ, ইউটাকে মাঝখানে রাখলেন, আর উল্টা দিক থেকে আবার আই, এ। দেখেন সিরিয়াল কিন্তু হয়ে গেল, সাল কিন্তু সিরিয়াল। 95 থেকে 95, 96, 97, 98, 99। তার মানে প্রথম এ তে হলো এডিবি, পরের আই তে হচ্ছে আইএমএফ, ইউ তে ইউএনডিপি, আবার আই তে যেহেতু এক আই তে আইএমএফ শেষ করেছেন, তাহলে আইএমএফ তো রিপিট হবে না, আইএমএফ বস উপরে রেখেছেন। পরেরটা আইডিএ। আর এতে যেহেতু এডিবি আপনি শেষ করেছেন, পরেরটা ডেফিনেটলি এএফডিবি, অর্থাৎ আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক। এটা হয়তো অতটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না, লেস ইম্পর্টেন্ট, আমার কাছে লেস ইম্পর্টেন্ট মনে হয় 99 সালে যেটা এফডিপি। লেস ইম্পর্টেন্ট থেকে কখনো যদি কঠিন প্রশ্ন হয়,
সেটাও যেন আপনি পারেন। তার মানে এটার মধ্যে আপনি যদি ফেলে দেন, এই ম্যাথের মধ্যে যদি আপনি ফেলে দেন, তাহলে কিন্তু তখন অ্যান্সার করতে পারবেন। সাল কিন্তু আপনাকে পড়তে হচ্ছে না, কঠিন করে না। আপনি এভাবে বলছেন যে ইউএনডিপি কত সালে তার সংজ্ঞা দিয়েছে, 1997, 1997। আইএমএফ কবে সংজ্ঞা দিয়েছে, 1996, 1996। দরকার নেই এভাবে পড়ার। সিরিয়ালে এই আই ইউ এর যেটা ফর্মুলাটা বলে দিলাম, ওখান থেকে আপনি প্রথমে আই ইউ, তারপর রিভার্স করবেন আই এ, এইভাবে আসবেন 95 থেকে 99 সাল। এখন যদি প্রশ্ন আসে যে এডিবি সুশাসন সম্পর্কে ধারণা দিয়েছে কবে, 1995। আইএমএফ সুশাসন সম্পর্কে ধারণা দিয়েছে কবে। যদি এখানে বলা আছে সুশাসনকে এজেন্ডা হিসেবে গ্রহণ করে, যাই থাকুক না কেন, যদি বলা হয় সুশাসন দিয়ে ছাতা বানিয়েছে কে, কত সালে, আইএমএফ। সুশাসন দিয়ে ছাতা বানিয়েছে কবে, তারপরে আইডিএ সুশাসন সম্পর্কে সুশাসন দিয়ে গাড়ি বানিয়েছে কবে, সেটার অ্যান্সার 98। সেটার অ্যান্সার আইএমএফ এর ক্ষেত্রে 96। সুতরাং সুশাসন সম্পর্কে যাই বলা থাকুক না কেন, ওই ওই সংস্থার সাথে রিলেটেড কোনো প্রশ্ন যদি আসে এবং সাল যদি দেখেন যে মিলে গেছে, সেটা দাগায় আসবে, নিশ্চিন্তে হয়ে যাবে। তাহলে আইএমএফ এর ক্ষেত্রে একই। ইউএনডিপি সুশাসন সম্পর্কে যাই করেছে, মানে এর মধ্যে যা যা আমি লিখেছি সবগুলো 1997 সালে করেছে। আইডিও 1998 সালে। এএফডিবি সুশাসনের ধারণা দিক, সংজ্ঞা দিক, বা যে কিছুই করুক না কেন, সেটা 1999 সালে করছে। তাহলে সুশাসনের সংজ্ঞা প্রবর্তন করেছে, এর 38তমতে আসছিল, কত সালে আসছিল? তো ডেফিনেটলি ইউএনডিপি সুশাসনের সংজ্ঞা প্রবর্তন করে, যেটাই থাকুক না কেন অ্যান্সার 97 হবে। যদি এবার পরীক্ষায় আসে যে ইউএনডিপি সুশাসনের মূলনীতি প্রকাশ করেছে কবে, ডেফিনেটলি 97। ইউএনডিপি শাসক এবং ক্রমবর্ধমান মানবিক উন্নয়ন শীর্ষক প্রতিবেদন প্রকাশ করেছে কবে, 1997। এখন ইউএনডিপি যদি না থেকে যদি বলে ইউএনও, আমি কিছুক্ষণ আগে বললাম ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম মানেই তো জাতিসংঘের প্রোগ্রাম। তাহলে এখানে যদি ইউএনডিপি আলাদা করে না বলে জাতিসংঘের কথা বলে বা ইউএনওর কথা বলে, ইউএনও শর্ট ফর্ম যদি বলে, সেটা কিন্তু ওইটাকে ইউএনডিপি কেই মিন করবে, সে অ্যান্সার কিন্তু সেম হবে তখন। ওকে, কারণ দেখেন এখানে কিন্তু এক্সট্রা করে কোথাও জাতিসংঘের কথা বলা আছে। এক্সট্রা করে যেহেতু কোনো সংস্থার মধ্যে এখানে জাতিসংঘের কথা বলা নাই, ডেফিনেটলি এখানে ইউএনডিপি যে কাজটা করছে এটা জাতিসংঘের কাজটাই তো করছে, এটা। ওকে, তো আমি বলেছিলাম যে এটা ক্লাসের অর্ধেক ফেসবুকে ফ্রি লাইভ হবে, বাকি অংশটুকু আমাদের সিক্রেট গ্রুপেই হবে। ঠিক আছে, এর পরেরটুকু আমি ফেসবুকে বা ইউটিউবে আর দেখতে পারবেন না। পরের অংশটুকু থেকে শেষ পর্যন্ত আমাদের সিক্রেট গ্রুপে এর লাইভ হবে। যারা ভর্তি হন দ্রুত ভর্তি হয়ে যান সবগুলো ক্লাসের জন্য। ওকে, আচ্ছা, আপনারা কিছু এখানে প্রশ্ন করেছেন। জান্নাত বলেছেন সময়টা আগে জানাইলে, এই 7টা যে ক্লাস হবে এটা গতকালকে জানিয়ে দিয়েছে, ফেসবুক পোস্টে দেখেন। আর বলেছেন আজকের ক্লাসের পিডিএফটা দেওয়া হবে, হ্যাঁ ইনশাল্লাহ পিডিএফটা দেওয়া হবে। আর পরের ক্লাসগুলোর পিডিএফ কিন্তু এরকম এক্সটেন্সিভ থাকবে না, এটা শুরুতেই বলেছি যে নৈতিকতামূলক সুশাসন মানে এটা পড়াই তো শর্ট। এটাকে আমি এক্সট্রা করে গত রাতে আরো 7 ঘন্টা সময় দিয়ে ফাইন টিউনিং করে আপডেট করে দিয়েছি, এটা আপনাদের জন্য থাকবে, সমস্যা নেই। আর পরেরগুলো কিন্তু ইন ডিটেলস এরকম থাকবে না, সাজেশন যেটা ওটা টপিক আকারে ভিতরে যেগুলো। আমি চেষ্টা করবো যে প্রথম যে 4টা আছে যেগুলোর মধ্যে মনে হবে যে একটু পড়াশোনা কম আছে, সেগুলো আমি ইন ডিটেলস দেখানোর ট্রাই করবো। কিন্তু বড় সাবজেক্টগুলো ইন ডিটেলস দেখানোর আসলে ট্রাই করা যাবে না। শুধু প্রশ্নগুলো কি হইতে পারে, কোন ধরনের হইতে পারে টপিকগুলো থেকে, সেগুলো আলোচনা করবো। সেই টপিক ধরে গুরুত্বপূর্ণ টপিক দিব, সাব টপিক দিব, তার আন্ডারে কি ধরনের প্রশ্ন প্রিভিয়াসলি হয়েছে, সামনে কিভাবে হইতে পারে, এই বিষয়গুলো আলোচনা থাকবে। আচ্ছা, দাগানো পিডিএফটা দিয়ে দিব, এটা যেটা আছে এটা আমি সেভ করে আপনাদের দিয়ে দিব, সমস্যা নেই। ওকে, নেক্সট আমরা শুরু করি। আচ্ছা, আর একটা জিনিস বলে রাখি, সেটা হলো অনেক সময় ওয়াইফাই সমস্যা হতে পারে। আপনারা ইনকেস যদি আমার ক্লাস না শুনতে পারেন, কারণ এখন আমি ফেসবুক লাইভ থেকে বের হয়ে গিয়েছি, তো আমি লাইভটা ফেসবুকে দেখতে পাচ্ছি না। আর যার কারণে যদি দেখেন, আপনার সবার কাছে বলা থাকলো, যদি দেখেন যে কোনো কারণে স্ক্রিন দেখা যাচ্ছে না বা আমি আউট হয়ে গেছি, আমার কথা শুনতে পাচ্ছেন না, মানে ওয়াইফাই চলে গেছে, যার কারণে আমাদের অফিসিয়াল নাম্বার যেটা আছে ওটাতে ফোন দিবেন, ফোন দিয়ে আমাকে জানাবেন। ঠিক আছে, এটা শুধু আজকের জন্য না, প্রত্যেক ক্লাসের
জন্য এই কথাটা প্রযোজ্য। যে কোনো ক্লাসে যদি এই ধরনের সমস্যায় আপনারা পড়েন, আপনারা আমাকে শুনতে পাচ্ছেন না বা আমাকে দেখতে পাচ্ছেন না, একই স্ক্রিন শো করছে কিন্তু আপনারা কোনো অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছেন না, ডেফিনেটলি আমাকে কল দিবেন। কারণ হতে পারে সেটা নেটওয়ার্ক ইস্যুর কারণে। আচ্ছা, দাগানো ক্লিয়ার পিডিএফ দুইটাই দিব, সমস্যা নেই। ওকে, দেন যাচ্ছি আমি। আচ্ছা, তাহলে এইটা মানে এটা যে আমি ক্যালকুলেশনটা দিলাম, এটা ভালোভাবে মনে রাখবেন। এটা অবশ্যই মাথায় চাপ নিয়ে মুখস্থ করবেন না। যেভাবে দিলাম প্রয়োজনে আবার শুনবেন। দেন আসেন সুশাসনের পূর্ব শর্ত। এটা একটা গুরুত্বপূর্ণ টপিক। এখান থেকে বহুবার প্রশ্ন এসেছে, সামনেও হবে। এবং পূর্ব শর্তগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। এমন না যে এই ৫টার বাইরে আর পূর্ব শর্ত নাই। আছে, আসতে পারে। কিন্তু যদি এই ৫টার বাইরে যদি কেউ অপশন সেট করতে যায়, তার জন্য অপশন খুঁজে বের করা কিন্তু কষ্টকর হবে। আল্টিমেটলি বোঝা যায় যে এই ৫টার মধ্যে কি অপশন থাকবে। যদি এর বাইরেও থাকে, সমস্যা নেই। আপনারা পারবেন। সেটা দেখলেই বুঝতে পারবেন। তাহলে সুশাসনের পূর্ব শর্ত হচ্ছে অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন। এটা একটা, এটা ৩৬তমতে আসছিল এই অপশন দিয়েই। মানে এটা রাইট আনসার হবে সেটার ক্ষেত্রে। সুশাসনের পূর্ব শর্তের মধ্যে আবার আসছিল মত প্রকাশের স্বাধীনতা। দেখেন, মত প্রকাশের স্বাধীনতা না থেকে যদি বাক স্বাধীনতা থাকে কখনো, তো সেটাও কিন্তু ওর মধ্যেও কিন্তু পড়ে। বাক স্বাধীনতা যদি থাকে, ইন এ সেন্স যে মত প্রকাশের স্বাধীনতা নাই, অন্য যে ৩টা অপশন আছে সেগুলো ঠিক মতো অ্যান্সার হচ্ছে না, কিন্তু বাক স্বাধীনতা আছে, তো ডেফিনেটলি তখন তাকাই দিবেন। তাহলে মত প্রকাশের স্বাধীনতাটা ৩৫-এ আসছে, ৪৫তমতে এসেছে। দেন আমি আসি এটাতে, স্বচ্ছতা এবং জবাবদিহিতা বা জবাবদিহিতা এবং স্বচ্ছতা, ভাইস ভার্সা, যেভাবে থাকুক না কেন। তাহলে সুশাসনের পূর্ব শর্ত দিয়েও থাকতে পারে। আবার প্রশ্নটা এসেছে ৪৬তমতে যেভাবে, এটা হচ্ছে নিচের কোনটি সুশাসনের মূলনীতি, এইভাবে আসছিল। সুশাসনের মূলনীতি কোনটা? অ্যান্সার ছিল স্বচ্ছতা এবং জবাবদিহিতা, ৪৬তমতে এটা এসেছিল। তো যদি মূলনীতি না থেকে যদি এভাবে থাকে, সুশাসনের পূর্ব শর্ত কোনটা? অপশনের মধ্যে ওই ৫টার হচ্ছে এই ৪টাই নাই। স্বচ্ছতা জবাবদিহিতা আছে, ডেফিনেটলি ওটা সুশাসনের পূর্ব শর্ত। তার মানে এখানে যে পূর্ব শর্তের মধ্যে যে পয়েন্টগুলো বলা আছে, এটা আপনি পূর্ব শর্ত হিসেবে রাখতে পারেন যদি অপশনের মধ্যে পূর্ব শর্ত, প্রশ্নের মধ্যে পূর্ব শর্তের কথা না বলা থাকে। মূলনীতি যদি প্রশ্ন সেট থাকে, তখন কি আপনি অ্যান্সার দাগাবেন না? ডেফিনেটলি দাগাবেন, কারণ প্রশ্নের মধ্যে আপনি খুঁজে পেয়েছেন এগুলো, মানে অপশনের মধ্যে যদি এগুলো পান আর কি। দেন আসেন আইনের শাসন এবং মানবাধিকার প্রতিষ্ঠা। মানবাধিকার প্রতিষ্ঠা আমি হচ্ছে ৩ নম্বর এখানে থাকলে, এটা আমি সিরিয়ালে যদি আপনি আমাকে রাখতে বলেন, ডেফিনেটলি ৫ নম্বরই রাখবো। স্বচ্ছতা জবাবদিহিতার পরে আইনের শাসন, এরপরে মানবাধিকার প্রতিষ্ঠা। ডেফিনেটলি সবগুলো গুরুত্বপূর্ণ এবং এর বাইরেও আরো কিছু আছে সুশাসনের পূর্ব শর্ত। এবং এক নজরে সুশাসনের মধ্যেও এর কিছু জিনিস রিপিট আছে, সেটা আমি এক নজরে সুশাসনের মধ্যে এই নিচের বক্সের পরে আছে। আসেন যে সুশাসনের উপাদান সম্পর্কেও কিন্তু আমরা দেখেছি প্রশ্ন আসতে। প্রশ্ন এর মধ্যে ২ ধরনের প্রশ্ন এসেছে। একটা হলো জাতিসংঘের মতে, তারপরে এসেছে বিশ্বব্যাংকের মতে, কিছু ভিত্তি কথা বলেছে, আবার ইউএনডিপির মতে। তিনটা এসেছে অলরেডি। জাতিসংঘ, ইউএনডিপি, আবার বিশ্বব্যাংকের কথাও এসেছে। ৩টা কিন্তু এসেছে। হুম? কিন্তু এখানে দেখেন আমার কিন্তু ৩টাতে সাল দেওয়া নাই। ৩টাতে কিন্তু সাল দেওয়া আছে, শুধু শুরুরটাতে সাল দেওয়া আছে। আর পরের ২টা সাল দেওয়া নাই কেন? এই ২টা নিচে পরের পেজে আছে। পরের পেজে সাল দেওয়া আছে কারণ কনটেক্সটটা তখন ভিন্ন ছিল। দেখেন, কিন্তু আমরা পড়বো তো সব একসাথে। তাহলে ৯, সবচেয়ে বেশি উপাদানের কথা, সুশাসনের সবচেয়ে সর্বাধিক উপাদানের কথা বলেছে কে? ইউএনডিপি বলেছে, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এটা বাংলাতেও থাকতে পারে, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি। এটা দেখেই আবার ভড়কায় যাবেন না। হ্যাঁ, যে সুশাসনের মানে সর্বাধিক উপাদানের কথা বলেছেন কোন সংস্থা? জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি, এভাবে দেওয়া থাকলো। আপনি খুঁজে পাচ্ছেন না যে এটা কোনটার কথা বললো, লিখে দিব নাকি? জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি, বাংলায় থাকতে পারে। এটা টুইস্ট দেওয়ার জন্য আপনি ইউএনডিপি ইউএনডিপি পড়তে পড়তে আপনার মুখস্থ, পরীক্ষার হলে হঠাৎ করে মাথা ব্লাঙ্ক হয়ে গেল। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এটা গেল ৯। তো ৮টা, ৮টা সংখ্যা উপাদানের কথা বলেছে কে? ইউএনও বা জাতিসংঘ, স্ট্রেট। জাতিসংঘ নিজের স্টেটমেন্টে বলেছে এটা। ৬টা উপাদানের কথা বলেছে ওয়ার্ল্ড ব্যাংক। উপাদান কিন্তু খেয়াল করে দেখেন, উপাদান এগুলো ওয়ার্ল্ড ব্যাংক বলেছে। তার মানে ৬-এর পরে এখানে আছে ৫ এবং ৪। এখন দেখেন এই ৩টা তো সবচেয়ে বেশি আলোচিত। ৫ এবং ৪ নিয়ে এখন পর্যন্ত এভাবে প্রশ্ন আসে নাই। সামনে আসতে পারে। আসে নাই মানে যে আসবে না এমন তো না, আসতে পারে।
কিন্তু দেখা গেল যে আমাদের মেইন কোর্সের হয়তো বা এই উপাদানগুলোর নামগুলো নিয়েও বলা আছে, মানে একবার রিডিং দেওয়ার জন্য, কিন্তু আমি সেগুলো এখান থেকে অমিট করে দিয়েছি। উপাদানগুলোর নাম ইন ডিটেলস সবগুলো পড়ার দরকার নেই। জাতিসংঘ আর বিশ্ব ব্যাংকের ক্ষেত্রে দুইটা আলোচনা করেছি, ওগুলো হয়তো দেখলেন। তাহলে এইচসিআর, ইউনাইটেড নেশনস হাই কমিশনার্স ফর রিফিউজিস, আর এএফডিবি আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক, এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, আইডিএ, তারপরে কৈটিল্য। দেখ, সরি, তাহলে ইউএনএইচসিআর এএফডিবি বলেছে হলো 5টা উপাদানের কথা, খেয়াল করে দেখেন। আর এডিবি, আইডি এবং কৈটিল্য এরা বলেছে 4টা উপাদানের কথা। ঠিক আছে, প্রত্যেকেই 4টা উপাদানের কথা। ডিফারেন্টলি সেটা আলাদা আলাদা, প্রত্যেকের উপাদান যে আবার নামগুলো সেম আছে ব্যাপারটা কিন্তু এরকম না। ঠিক আছে, আলাদা আছে। ওকে, তাহলে এটা উপাদানগুলো গেলে কেয়ারফুলি মনে রাখবেন 9 8, তারপর 6 5 4, 9 8 6 5 4। তার মানে এখানে একটা নাম্বার মিসিং, 7 নাই। 9 থেকে শুরু করে নিচ পর্যন্ত আছে, 7 নাম্বার কিন্তু নাই। 7টা উপাদান কেউ বলে নাই, তাহলে 9 8 6 5 4। ওকে, এবার আসেন যে বিশ্ব ব্যাংক আর হলো জাতিসংঘের কথা বলছি। তাহলে বিশ্ব ব্যাংক দেখেন কিভাবে কথা বলেছে। বিশ্ব ব্যাংকের কথার ধরনটা দুই ধরনের। একটা বলেছে বিশ্ব ব্যাংকের মতে, যদি স্তম্ভ বলে বা বৈশিষ্ট্য বলে, খেয়াল করে দেখেন, স্তম্ভ বা বৈশিষ্ট্য, তাহলে আনসার হবে 4টা। আর যদি উপাদানের কথা বলছে, আমরা যে উপাদান তো আমরা দেখলামই এখানে যে উপাদান হলো 6টা, বিশ্ব ব্যাংক হচ্ছে উপাদানের কথা বলছে 6টা, তো এখানেও 6টাই আছে। এটা কিন্তু ব্যত্যয় হয়নি। কিন্তু প্রশ্ন দুই ধরনের দেখেন বিশ্ব ব্যাংক সম্পর্কে। তাহলে সুশাসন 4টি স্তম্ভের উপর নির্ভরশীল, এই কথাটাই আসছে কোট করে। কথাটা কোট করে আসছে হচ্ছে 41তম এবং 46তমতে, দুইবার কোট করে এসেছে যে সুশাসন 4টা স্তম্ভের উপর নির্ভরশীল। তার মানে এই জায়গা থেকে বলতে পারি সুশাসনের স্তম্ভ কয়টা বা বৈশিষ্ট্য কয়টা, 4টা। এবং এটা কিন্তু দুইবার চেঞ্জ, মানে একবার চেঞ্জ হয়েছে। 1994 সালে এই 4টার কথা বলছে, 2000 সালে এসে চেঞ্জ হয়েছে এটা। রিডিং দিতে পারেন, দায়িত্বশীলতা, অংশগ্রহণ, স্বচ্ছতা, আইনি কাঠামো। কারণ এটা কেন, কারণ প্রশ্ন যদি একটু কঠিন হয়, কঠিন হলে এই ধরনের প্রশ্ন আসবে। প্রশ্ন যদি বিশ্ব ব্যাংকের স্তম্ভ কোনটি নয় এইভাবে যদি আসে, তাহলে ডেফিনেটলি আমি বলবো না, এটা হার্ড হার্ড, প্রশ্নটা হার্ড, ডেফিনেটলি সুপার হার্ড বললে ভুল হবে না। ঠিক আছে, সুপার হার্ড বললে কিন্তু ভুল হবে না। তার মানে এই জায়গা থেকে আমি বলবো যে 94 সালেরটা এমনি রিডিং দিবেন, এটা মুখস্থ করার দরকার নেই। জাস্ট 2000 সালেরটা, এটা একটু বেশিবার পড়বেন, যতবার পড়তে আসবেন দেখবেন দায়িত্বশীলতা, অংশগ্রহণ, স্বচ্ছতা এবং আইনি কাঠামো। ওকে, এটা গেল। তারপর সুশাসনের উপাদান বিশ্ব ব্যাংকের মধ্যে যেটা কিনা 43-এ আসছে, সেটা কিন্তু আবার 6। এই উপাদানের কথা বলা আছে, উপাদানটা একবার রিডিং দিবেন। এমন না যে আপনাকে একদম মুখস্থ করে ফেলতে হবে। বাক স্বাধীনতা, জবাবদিহিতা, রাজনৈতিক স্থিতিশীলতা, সহনশীলতার অনুপস্থিতি, সরকারের কার্যকারিতা, নিয়ন্ত্রণ করা, আইনের শাসন এবং দুর্নীতি দমন। তবে ম্যাক্সিমামে কিন্তু আইনের শাসন কথা বলেছে, ম্যাক্সিমাম যারা রিকমেন্ড করেছে আইনের শাসনের কথা কিন্তু ম্যাক্সিমাম মানুষ বলেছে। তাহলে সুশাসনের উপাদান এটা গেল। এই পেজটা কিন্তু পুরোটাই হচ্ছে বিশ্ব ব্যাংক, অল ব্যাংকের পেজ, মানে এই পেজে আপনি যা পড়লেন সবই বিশ্ব ব্যাংকের, তাহলে অন্য কোনোর সাথে মেলাবেন না। এবং এখানে দেখেন যে ইম্পর্টেন্ট তথ্য 3বার কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসেছে এখান থেকে। দেন আসেন, আচ্ছা, যেটা কিনা আমি জাতিসংঘের কথা এখানে বলছি যে 8টা, ওটার সম্পর্কে ডিটেলস পড়ার দরকার নেই। 8টা বলছে, 8টাই শেষ, এনাফ। তাহলে বিশ্ব ব্যাংকের এটা বলা আছে। দেন আসেন এক নজরের সুশাসন। এক নজরের সুশাসনে এমন কিছু আছে যেটা আমরা প্রিভিয়াসলি আমরা পড়ে ফেলেছি, কিন্তু এক নজরের সুশাসন এখানে যা আলোচনা করা হয়েছে সবই গুরুত্বপূর্ণ এবং সবই কম বেশি কিন্তু পরীক্ষায় এসেছে। সুতরাং এগুলো যদি রিপিট হয় সেখান থেকে প্রশ্ন হইতে পারে, আবার নতুন কোনো যদি প্রশ্ন হয় তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে। সুশাসন সম্পর্কে যদি শর্ট টাইপের যে প্রশ্নগুলো হইতে পারে এখান থেকে কমন পাবেন। আসেন, প্রথম লাইনে আসছে 3বার। কিভাবে আসছে? সুশাসনের মূল ভিত্তি। যে মূল ভিত্তি নিয়ে আপনারা এর আগেও কিন্তু পড়েছেন যে মূল ভিত্তি না বললে পূর্ব শর্ত বলেছেন, বা এখানে যে আমি যেটা বলছিলাম রিলেট করে দিই, এখানে পূর্ব শর্ত না বলে যে মূলনীতি বলছিল, স্বচ্ছতা, জবাবদিহিতা, আপনি যে সুশাসনের মূলনীতি হিসেবে আমি আইনের শাসন রাখি, বলাবে বলাবে না। তাহলে মূল ভিত্তির কথাও যদি আমরা বলি, আমরা সেটাও বলতে পারছি। মূল ভিত্তি, মূলনীতি একই বিষয়। তাহলে সুশাসনের মূল ভিত্তি এটা 43-এ আসছে, 45-এ আসছে। মূল ভিত্তি কোনটি? অ্যান্সার হলো আইনের শাসন। তার পরীক্ষায় যদি আসেন সুশাসনের মূল ভিত্তি কোনটা, ডেফিনেটলি আইনের শাসন। অপশনের মধ্যে অন্যগুলো আছে, ওগুলো দেখলে বুঝবেন যে বকস, ওগুলো অ্যান্সার না, দেখে বুঝবেন।
তাহলে এটা তো মুখস্থ করলেন। আমি যেটা বলছি যে এটার সাথে অবশ্যই 35তম থেকে শুরু করে 46তম বিসিএস এর সমস্ত প্রশ্ন তো আমি এখানে অ্যাড করে দিয়েছি। আপনার কাজ হলো এই লেকচারটা শেষ করার পরে 35তম থেকে 46তম বিসিএস এর প্রিলির যত নৈতিকতা মূলক সুশাসন যত প্রশ্ন আছে সবগুলো আপনি নিজে পরীক্ষা দিবেন। নিজে পরীক্ষা দিয়ে আপনি কথা পাচ্ছেন সেটা আপনি বের করবেন। যদি এখান থেকে ডিরেক্ট 3টে প্রশ্ন কমন আসে, তা আপনি যদি এগুলোভাবে অ্যান্সার করতে পারেন আগায় যাবেন। মানে প্রিভিয়াস সাল থেকে ডিরেক্ট যদি এর বেশি আসতে পারে, ব্যাখ্যা থেকে বাদ বাকিগুলো আশা করি কমন পাবেন। তারপর আসেন মূল চাবিকাঠি। মূল চাবিকাঠি হচ্ছে জবাবদিহিতা। তাহলে এখানে কিন্তু ভাষা চেঞ্জ হইল। মূল চাবিকাঠি, সুশাসনের চালিকা শক্তি কোনটা? স্বচ্ছতা। তো যেটা চালিকা শক্তি মানে কি? যার মাধ্যমে চলে, অর্থাৎ সুশাসনের পথটাকে সুগম করে হলো স্বচ্ছতা। আর গতিশীলতা কি? আপনি এটা মনে রাখবেন এইভাবে যে চাবিকাঠি মূল ভিত্তি, এটা তো ধরেন মূল চাবিকাঠির সাথে মূল গেল, এটা একবারে মনে রাখলেন। আর এই দুইটা একসাথে মনে রাখবেন। তো চালিকা শক্তি যে চলছে রাস্তা দিয়ে, আর এখানে যদি চলার সময় যদি আরো অনেক মানুষ সাইড দিয়ে টানাটানি শুরু করে, তাহলে স্পিডটা আরো বাড়বে, যে ঠেলে নিয়ে যাচ্ছে। তার মানে কি, অনেক মানুষ যদি এখানে অংশগ্রহণ করে তাহলে সুশাসন হবে, গতিশীল হবে। এভাবে মনে রাখতে পারেন। তাহলে স্বচ্ছতার মাধ্যমে সুশাসন আগে এগিয়ে যাচ্ছে, মানে চালিকা শক্তি এটা, বা সুশাসনের পথটাকে সুগম করছে স্বচ্ছতা। অপরপক্ষে যদি এখানে অনেক মানুষ অংশগ্রহণ করে, সুশাসন কি হবে? গতিশীল হবে। এই কথাই এখানে বলছে। তাহলে এই দুইটা কথা এখানে বলা আছে। আর 38তমতে এসেছে এইভাবে, মানে অংশগ্রহণ থেকেই এই প্রশ্নটা এসেছে। সেটা হচ্ছে সংগঠনের স্বাধীনতাকে নিশ্চিত করে অংশগ্রহণ। ডেফিনেটলি আপনি যদি, আমরা সংবিধানের মধ্যে পড়েছি সংগঠনের স্বাধীনতার কথা বলা আছে, ডেফিনেটলি সেটা অংশগ্রহণের কথাই বলা হচ্ছে। ওকে, 38তম নিশ্চিত করে, অর্থাৎ সংগঠনের স্বাধীনতাকে নিশ্চিত করে কোনটি? অংশগ্রহণ। তারপর আসেন যে সুশাসনের লক্ষ্য কি? এই লক্ষ্যগুলো সম্পর্কে আমরা অলরেডি জানি যে জনকল্যাণ এবং মৌলিক স্বাধীনতার উন্নয়ন। আমরা অলরেডি জাতিসংঘের মতে স্বাধীনতার উন্নয়ন এটা পড়েছি কিন্তু সুশাসনের মধ্যে। একটা দেশের সুশাসন আছে এটা বুঝবেন কিভাবে? মানদণ্ড কি? জনগণ কিন্তু সন্তুষ্ট থাকবে। জনগণের সম্মতি এবং সন্তুষ্টির মাধ্যমে এটা বোঝা যায়। তারপর অন্তর্নিহিত শক্তি কি? যে কোনো কিছুর খেয়াল করে দেখেন যে ভিতরের স্ট্রেংথ, নৈতিকতা বললেন, মূল্যবোধ বলেন এবং সুশাসন বলেন, এর স্ট্রেংথ বা কোরে কিন্তু আছে নৈতিকতা। নৈতিকতা না থাকলে কোনো কিছুই প্রতিষ্ঠিত হবে না। নৈতিকতা না থাকলে আপনার মূল্যবোধটা প্রতিষ্ঠিত হবে না। নৈতিকতা না থাকলে আপনার আলটিমেটলি সুশাসন প্রতিষ্ঠিত হবে না। তার মানে অন্তর্নিহিত শক্তি হলো এটা। তাহলে এটা কিন্তু আসতে পারে পরীক্ষায়। দেন আসেন অন্তরায়। অন্তরায় নিয়ে কিন্তু 35তম এবং 36তমতে দুই ভাবে প্রশ্ন হয়েছে, দুইটা অপশনে। তার প্রশ্ন কিভাবে এসেছিল? সুশাসনের অন্তরায় কোনটি? একবার আসছিল যে নিরপেক্ষ এবং শক্তিশালী গণমাধ্যমের অনুপস্থিতি, 35তমতে আসছিল। আর একবার আসছিল হচ্ছে সম্প্রীতি। তাহলে সেখানে যদি দুর্নীতি স্বজনপ্রীতি থাকে, ডেফিনেটলি সেটাও হবে। তা দুর্নীতিটা আলাদা আছে, এর বাইরেও আরো কিছু যেগুলো নেগেটিভ জিনিস সেগুলোই অন্তরায়। যদি দেখা গেল যে এই তিনটা আসে নাই, গণমাধ্যমের অনুপস্থিতি, দুর্নীতি এবং স্বজনপ্রীতি, এই তিনটা অপশনে নাই, এর বাইরে যেটা আছে যেটা মোস্ট নেগেটিভ মনে হবে সেটাই আপনার অ্যান্সার হবে অন্তরায়। তো 35-36তম কিন্তু এটা আসছিল। পরেরগুলোতে আসে। সুশাসনের প্রাণ হলো গণতন্ত্র। প্রাণ। গণতন্ত্র না থাকলে সেখানে সুশাসন প্রতিষ্ঠা হয় না। এটা এই রিলেটেড আর কি, গণতন্ত্রের যে ধর্ম আর কি। তারপর আসেন যে এই তিনটার কথা বলা আছে, যে তিনটা কিন্তু আমরা দেখলাম যে 1, 2, 3, 4, 5, 5টা সালে আসছে। পরে তিনটা হুবহু কিন্তু এই প্রশ্নগুলো চলে আসছে। তাহলে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা, এমডিজি অনেক আগে শেষ হয়ে গেছে কিন্তু। এমডিজি কিন্তু অনেক আগে শেষ, 2015 সালের কাহিনী, শেষ হয়ে গেছে। হ্যাঁ, এখন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল চলছে। আর মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জনে সুশাসনের কোন দিকের উপর গুরুত্ব দেওয়া হয়েছে? প্রশ্নটা এসেছিল কোন দিকের, যেহেতু এখানে সামাজিকের এখানে বোল্ড করা আছে, সামাজিকটা কিছু কিছু জায়গায় প্রশ্ন অ্যান্সারটা অর্থনীতিকে বলা আছে, তবে সামাজিকটাই এমডিজিতে সবচেয়ে বেশি এখানে প্রাধান্য পেয়েছে। 35তম এবং 45-এ দুইবার এসেছে। 35তম থেকে 10 বছর পরে, মানে 10টা বিসিএস পর আর 45তমতে এসেছে। দেন আসেন জোহানেসবার্গ প্ল্যান অফ ইমপ্লিমেন্টেশন, সুশাসনের সাথে কোনটিকে, কোন উন্নয়নকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে বা অধিকতর গুরুত্ব দেয়? সেটা হচ্ছে সুশাসনের সাথে টেকসই উন্নয়নকে। এটা আনসার। সেটা 35তমতে এসেছে। এখানে আরেকটা বিষয় খেয়াল রাখার আছে, খেয়াল করে দেখেন।
জোহানেসবার্গ প্ল্যান অফ ইমপ্লিমেন্টেশন, এই তথ্যটা আমি আরএসআই প্রোগ্রাম আপনাদের দিয়েছিলাম। যারা আরএসআই এর স্টুডেন্ট আছেন তারা এটা এড করতে পারবেন এবং তাদের রিভিশনও হবে। যে জোহানেসবার্গ প্ল্যান অফ ইমপ্লিমেন্টেশন, এটা 2000 সালের, এই 2002 সালের, সরি, 2002 সালে। তাহলে এটা আসতে পারে যে জোহানেসবার্গ প্ল্যান অফ ইমপ্লিমেন্টেশন কত সালে গৃহীত হয়। ডেফিনেটলি কঠিন প্রশ্ন যদি আসে 2002 সালে, যদি আসে আপনি পারবেন। ওকে। তো অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত যদি হয়, ডেফিনেটলি আমাদের দেশে যদি সুশাসন প্রত্যেকটা ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হয়, আমাদের দেশে ইনভেস্টমেন্ট বাড়বে। কয়েকদিন আগে বিনিয়োগ সম্মেলন হয়ে গেল। তো আপনি জানেন যে যদি প্রত্যেকটা ক্ষেত্রে মানে অর্থনৈতিক ক্ষেত্রে যদি সুশাসন এস্টাবলিশ করা যায়, আমাদের দেশে বিনিয়োগ বাড়বে। তো এটা বাড়বে, এটা কিন্তু দুইবার আসছিল, 40তম এবং 44তম, দুইবারই কিন্তু আসছিল বিনিয়োগ বাড়ার কথাটা। ওকে। তাহলে এটা মেবি আমার এক নজরে সুশাসন কমপ্লিট হয়ে গেল। আমরা যদি দেখি যে নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসন হেডলাইনের যে তিনটে বিষয়, এটা কিন্তু কমপ্লিট। এবার আসেন আমাদের কিছু গ্রন্থ আসে পরীক্ষায়। গ্রন্থ, দার্শনিক এবং গ্রন্থ, এগুলো কিছু জিনিস আমরা হয়তো আগেও পড়েছি, আহ, যেগুলো এখানে রিপিট হতে পারে, কিন্তু গ্রন্থগুলো সব আমি এক জায়গায় করে দিয়েছি। এর বাইরে আরো কিছু বিষয় আছে, সেগুলো আমরা দেখবো। তো দেখেন দার্শনিক এবং গ্রন্থের মধ্যে এখানে মেইন কোর্সের, যেটা মেইন কোর্স থেকে কিছু জিনিস আপডেট হয়েছে, আপডেট করেছি, কিছু জিনিস অ্যাড করেছি এখানে। তো দেখেন, আহ, কেন কেন অ্যাড করেছি? ডিমান্ড। কারণ আমার কাছে মনে হয়েছে নতুন এই জায়গা থেকে প্রশ্ন আবার হতে পারে। তো প্রথমে আমি সিরিয়ালে গিয়েছি যে ম্যাককেনজির যে বই আছে ম্যানুয়াল অফ ইথিক্স, এটা আপনি পড়বেন। যদি সেই বইটি কার লেখা? ম্যাককেনজির লেখা। বাস, এটা সেভ করে ফেলবেন, এখানে যা আছে সব পড়ে ফেলবেন। এমন মনে হবে যে এই প্রশ্নটা কখনোই আসে না, আসতে পারে না, এরকম মনে হতে পারে। নতুন জিনিস তো আসবে, তার জন্য আপনি রেডি থাকতে হবে। কিভাবে রেডি থাকবেন? একদম আনকমন জিনিস পড়ে তো রেডি থাকবেন না, তার মধ্যে যেগুলো কমন আছে সেগুলো পড়ার চেষ্টা করবেন। বার্টন রাসেল, এটা 100% আপনাকে পড়তে হবে, 100% পড়তে হবে। বার্টন রাসেল তিনি একজন ব্রিটিশ ফিলোসোফার, যেটা বলা আছে আপনি ইংলিশ লিটারেচারের মধ্যে পড়েছেন বা সামনে পড়বেন। তার তিনি যে কাজটা করেছেন, প্রথমে যেটা বলা আছে, এটা কিনা আবার 46তমতেও এসেছিল, যেটা কিনা আগেও অনেকে পড়ে ফেলেছেন। তিনি দর্শনকে বলেছেন কি, ধর্ম এবং বিজ্ঞান, এক পাশে যদি ধর্ম রাখি আর এক পাশে যদি বিজ্ঞান রাখি, এটা ধর্ম, এটা বিজ্ঞান, এর মাঝামাঝি যে নোম্যান্স ল্যান্ড, সেটাই হচ্ছে দর্শন। ঠিক আছে? ধর্ম এবং বিজ্ঞানের মাঝখানে যেটা থাকে অনধিকৃত প্রবেশ, যার মধ্যে ধর্ম প্রবেশ করবে না, বিজ্ঞানও প্রবেশ করবে না, মাঝখানে যে জায়গাটা, সেটা হচ্ছে দর্শন, নোম্যান্স ল্যান্ড। এই কথাটা বলেছে বার্টন রাসেল, 46তম বিসিএস এসেছিল। তাহলে এটা আসছে, এর 100% দেওয়া মানে কি? এখানে যা আছে সবই আপনাকে 100% পড়তে হবে। তার মানে প্রথম তিনটে কিন্তু পরীক্ষায় আসছে। পাওয়ার, এ নিউ সোশ্যাল অ্যানালাইসিস, 36তমতে এসেছে। এটা কার লেখা? রাসেলের লেখা, বার্টন রাসেল। রাসেলও থাকতে পারে, বার্টন রাসেলও থাকতে পারে, যেটা থাকুক না কেন আনসার যেন ভুল না হয়। তাহলে 36তমতে এটা আসছিল। তাহলে এখানে আমি এক্সট্রা তথ্য এখানে অ্যাড করে দিয়েছি যে পাওয়ার মানে কি? ক্ষমতা। যদি আপনার এটাও থাকে যে যে পাওয়ার এ নিউ সোশ্যাল অ্যানালাইসিস, এই বইটার মূল ভাব কি? অর্থাৎ মানুষের চূড়ান্ত লক্ষ্য ক্ষমতা অর্জন করা। এখন যদি প্রশ্ন এইভাবে না এসে যদি এইভাবে আসে, মানুষের চূড়ান্ত লক্ষ্য ক্ষমতা অর্জন করা, এই কথাটা কে বলেছে? বার্ট্রান্ড রাসেল। তাহলে তখন যেন আপনি আনসার করতে পারেন পাওয়ার ইন সোশ্যাল অ্যানালাইসিস, এখান থেকে কিন্তু বিষয়টা আসছে, এই জন্য এটা দেওয়া। দেন আসেন হিউম্যান সোসাইটি ইন এথিক্স অ্যান্ড পলিটিক্স, 43তম এসেছে। পলিটিক্যাল আইডিয়ালস, 41তম এসেছে। এই তিনটাই রিপিট হইতে পারে, কারণ এর বাইরে কিন্তু তার আরো অনেক ফিলোসফি আছে। কয়টা আপনি ধরবেন আর কয়টা পড়বেন? এর বাইরে প্রচুর আছে, এখানে যে আরো চারটে অ্যাড করেছে, এর বাইরে আরো প্রচুর আছে। তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেগুলো মনে হচ্ছে এগুলো দিয়েছি। এই তিনটা তো আপনাকে পড়তে হচ্ছে ভালোভাবে। দ্য প্রবলেমস অফ ফিলোসফি, এলিমেন্ট অফ এথিক্স গুরুত্বপূর্ণ, ম্যারিজ এন্ড মোরাল, দ্য কনকোয়েস্ট অফ হ্যাপিনেস। এই দুইটা হয়তো আগেও আপনারা ইংলিশ লিটারেচারের মধ্যে সরাসরি পড়ে এসেছেন। এই দুইটা কিন্তু ইংলিশ লিটারেচার কথা, যারা কিনা লিটারেচার প্রস্তুতি নিয়েছেন, এটা পড়ে আসার কথা। এক্সট্রা করে এই দুইটা আপনাকে যেহেতু দর্শনের সাথে রিলেট করতে হবে, প্রবলেম অফ ফিলোসফি, তারপরে এথিক্স, নীতিবিদ্যার সাথে যাবে, এলিমেন্ট অফ এথিক্স, তার মানে এটা ভালো করে পড়বেন। এটা স্টট মিলও কিন্তু দৌড়ে বেশ কিছুটা এগিয়েছে, খেয়াল করে দেখেন, দুইবার কিন্তু এখান থেকে প্রশ্ন এসেছে স্টট মিল। তাহলে অন লিবার্টি এসেছে, অন লিবার্টি কার লেখা? স্টট মিলের লেখা। ইউটিলিটারিয়ানিজম, উপযোগবাদ, উপযোগবাদ সম্পর্কে সামনেও আছে, 45তম এসেছে। উপযোগবাদ, উপযোগবাদ সম্পর্কে সামনে কথা বলা আছে, তাহলে স্টট মিলে আছে।
তারপরে আসেন আরো দুইটা এখানে আমি অ্যাড করে দিয়েছি। আপনি যে এই সিস্টেম অফ লজিক এই পর্যন্ত যদি মনে রাখতে পারেন, পরেরগুলো মনে রাখার দরকার নেই। সিস্টেম অফ লজিক, প্রিন্সিপাল অফ পলিটিক্যাল ইকোনমি, আগে কিন্তু আমি এই দুইটাই দিয়েছিলাম এবং এই দুইটা কিন্তু পরীক্ষায় এসে গেছে। তাহলে যদি এই দুইটা থেকে রিপিট হলে তো হইলো। আপনি তো যদি চারটা মনে রাখতে না পারেন, তাহলে দুইটা আপনাকে বেস্ট হিসেবে মনে রাখতে হচ্ছে। হুম, অ্যাটলিস্ট বেস্ট হিসেবে আপনাকে পড়তে হচ্ছে দুইটা। তো যদি মনে হয় যে এই দুইটার বাইরে আরো কিছু আপনি পড়তে চান, তাহলে সিস্টেম অফ লজিক আর প্রিন্সিপাল অফ পলিটিক্যাল ইকোনমি পড়তে পারেন। সম্পর্কে এখন পর্যন্ত প্রশ্ন আসে নাই, কিন্তু আপনি যদি খেয়াল করেন আজকের ক্লাসের প্রথমের কথা, ইমানুয়েল কান্ট সম্পর্কে চারটে বিসিএস প্রশ্ন আসছে, 41তম শুরু করে 42তম, এবং তার নীতিবিদ্যার যে তিনটা কথা, এই তিনটা এসেছে। এবং তার কোনো সাহিত্যকর্ম বা রেসিপি নিয়ে বা তার বই নিয়ে কিন্তু কোনো প্রশ্ন আসেনি। আসতে পারে। প্রথম লাইনে আমাদের তিনটা বইয়ের কথা বলা আছে: ক্রিটিক ফর পিওর রিজন, ক্রিটিক ফর সাথে প্র্যাকটিকাসি, ক্রিটিক ফর জাজমেন্ট থাকে ক্রিটিক, সেটাও থাকে ক্রিটিক ফর পিওর রিজন, সেটাও যদি থাকে যে ইমানুয়েল, ক্রিটিক ফর প্র্যাকটিক্যাল রিজন, সেটা ইমানুয়েল কান্ট। এনাফ। তারপরে গ্রাউন্ড ফিজিক্স অফ মোরাল, এটা কষ্ট করে একটু মনে রাখতে হবে। আগে যেহেতু আসে নাই, কিন্তু ইমানুয়েল কান্ট হট টপিক, এটা কষ্ট করে আপনাকে পড়তে হবে। অ্যারিস্টটল, অ্যারিস্টটল সম্পর্কে প্রশ্ন আসে নাই, কিন্তু একটাই যেহেতু আছে, নিকোমেশিয়ান ইথিক্স, নিকোমেশিয়ান ইথিক্স এটা আপনাকে পড়তে হবে, ইম্পর্টেন্ট। প্লেটো সম্পর্কে প্রশ্ন এসেছে সর্বশেষ 46তমতে, প্রশ্ন আসুক বা না আসুক, আমরা কিন্তু প্রত্যেকবারই রিপাবলিক সম্পর্কে পড়েছি, এবং আজকেও তো সুশাসনের মধ্যেই শুরুতেই পড়লাম, প্রথম ধারণা পাওয়া যায় প্লেটো রিপাবলিক গ্রন্থে, পড়েছি ওখানে। তো বিভিন্নভাবে বিভিন্ন সময় পড়েছি। এর বাইরে দা লস, লস আছে, সিম্পোজিয়াম আছে, প্লেটো সম্পর্কে বহু বহু বই আছে। ঠিক আছে, আদার্স পড়তে পারেন, কিন্তু যদি থামতে চান এনাফ। বাদ বাকিগুলোর ক্ষেত্রে আমরা জানি যে গুরুত্বপূর্ণ এগুলো নৈতিকতা, মূল্যবোধ, সুশাসনের সাথে অনেক ইংলিশ লিটারেচারের মধ্যে এগুলো পড়ে ফেলেছেন। যেমন লেভিয়াথান লিখেছেন থমাস হবস, সোশ্যাল কন্ট্রাক্ট লিখেছেন রুশো, দ্য স্পিরিট অফ ল লিখেছেন মন্টেস্কু। আপনাকে এটা পড়তে হবে মাস্ট, এগুলোর সাথে কম্প্রোমাইজ করা যাবে না। অলরেডি আপনারা পড়েও ফেলেছেন, নতুন করে কিন্তু পড়তে হচ্ছে না আপনাকে। পিটার স্যাঙ্গার, তিনি অস্ট্রেলিয়ান, তার সম্পর্কে পরীক্ষা আসছিল 46তমতেই, অ্যানিম্যাল লিবারেশন, খেয়াল করে দেখেন। এখন হয়তো পরেরটাতে সরাসরি আসবে না, হয়তো কোনো এক সময় আবার পিটার স্যাঙ্গার সম্পর্কে যদি প্রশ্ন আসে, ইথিক্স এন্ড রিয়েল ওয়ার্ল্ড এটা করতে পারেন, যেহেতু এই রিলেটেড এটা আসছে এবং তার দেশের নামটা এখানে অ্যাড করে দিয়েছে। দেন আসেন যে এই পর্যন্ত যদি আপনি পড়তে পারেন চারেন, যে পরে যদি মনে হয় যে না নিচে দুটো বড়, আপনি পড়বেন না, আপনার হাতে অপশন আছে, আপনি নাও পড়তে পারেন। পড়লে না পড়লেও আশা করি সমস্যা হবে না। তারপর জেরেমি বেন্থাম, গুরুত্বপূর্ণ একটা নাম, অ্যান ইন্ট্রোডাকশন টু দ্য প্রিন্সিপাল অফ মোরালস অ্যান্ড লেজিসলেশন, জেমস অ্যান্ড স্টুয়ার্ট রেশেল, দ্য এলিমেন্ট অফ মোরাল ফিলোসফি। এই দুইটা আপনার কাছে অপশন হিসেবে থাকলো। ঠিক আছে, আপনি পড়তে পারেন, না পড়তে পারেন, উপরের যেগুলো আছে সবগুলোই পড়বেন। হুম, উপরে যা আছে সব পড়বেন। এই দুটো আপনার কাছে অপশন হিসেবে থাকলো। দেন আসেন, তো ওটা গেলে এবার আসেন আইন। এর মধ্যে আসলে আমি বেশি কথা বলবো না, এগুলো পিডিএফ আপনি পাবেন। হ্যাঁ, দ্রুত শেষ করে দিই, যে জায়গায় আলোচনার দরকার সেখানে আলোচনা করছি। টিউটনিক মূল শব্দ ল্যাক থেকে লটায় আসছে। সংজ্ঞার মধ্যে আসেন, অ্যারিস্টটল বলেছে যুক্তিযুক্ত ইচ্ছার অভিব্যক্তি হচ্ছে আইন। তো এটা ডেফিনেটলি এই লাইন দিয়ে, যেহেতু আমরা জানি এই ধরনের বিখ্যাত মানুষের কোটেশনটা অনেক বেশি আসে। হুম, কোটেশনটা যেহেতু বেশি আসে, এই জন্য কোটেশনটা দেওয়া। আলটিমেটলি দেখেন যে এই জায়গা থেকে কিন্তু এক্স্যাক্টলি কোনোটা স্পেসিফিক ভাবে প্রিভিয়াস সালে আসে নাই, কিন্তু নতুন একটা করে নতুন নতুন কিন্তু পরীক্ষায় আসার একটা সম্ভাবনা আছে। সেই জায়গা থেকে সেফ থাকার জন্য দেওয়া। আপনার যদি মনে হয় যে না এটা পড়বেন না, আবারও বলছি, আপনার যদি মনে হয় এটা পড়বেন না, বাদ দিলেও দিতে পারেন। প্রিভিয়াস সালে আসে নাই, আপনি প্রিভিয়াস সালে যদি বেস না ধরেন, প্রিভিয়াস সালে বেস ধরে শুধু পড়বেন, তারপরে আপনি 6টা প্রশ্ন কাউন্ট পাবেন, 6টা প্রশ্ন মিনিমাম অ্যাটলিস্ট কাউন্ট পাবেন, জাস্ট প্রিভিয়াস বেস করে যদি পড়েন। আর এক্সট্রা করে যদি আরো পড়েন, আরো যেগুলো এই পিডিএফ এ দেওয়া আছে, ডেফিনেটলি আরো বেশি নাম্বার পাবেন। 8 নাম্বার, 7-8 নাম্বার ইনশাল্লাহ পাবেন। আরো দুইটা প্রশ্ন পাওয়ার পসিবিলিটি তখন বেড়ে যাবে। তাহলে দেখেন এটা গেল। তারপর টমাস হবস, জন অস্টিন, হল্যান্ড, সে বলেছে তারা তিনজন মিলে সম্মিলিত একটা কথা, যে আইন সার্বভৌম শক্তির আদেশ, আর আইনটা মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে, এটা আবার হল্যান্ড বলেছে। আইনের উৎস একটা এবং সার্বভৌমের আদেশ, এই কথা বলেছে জন অস্টিন। যদি এই কথাটা আবার উৎসের মধ্যে বলা আছে, খেয়াল করে দেখেন, আইনের উৎস একটা, সার্বভৌম আদেশ।
তার মানে এটা কোট আকারে থাকুক আর এখানে আইনের উৎসের মধ্যে পরে আলোচনা করছি, যেটি থাকুক না কেন, আইনের উৎস একটা এবং সেটাকে সার্বভৌমের আদেশ হিসেবে আলাদা স্পেসিফিক করে দিয়েছে, সেটা হচ্ছে জন আসছে। ঠিক আছে? যেখানে আইন নাই সেখানে স্বাধীনতা থাকতে পারে না, তার মানে স্বাধীনতা সেখানে লক। আইন নাই মানে কি সেখানে কোনো স্বাধীনতা থাকবে না, মানে স্বাধীনতা লোককে লক করে দেওয়া হয়েছে। স্বাধীনতা লক করে দেওয়া মানে কি, জন লক এই কথাটা বলেছে। তারপর বলেছে ম্যাকাইভার কি বলেছে, ল ডাজন্ট অ্যান্ড ক্যান নট কভার অল গ্রাউন্ডস অফ মোরালিটি। আইন দিয়ে আপনি নৈতিকতার সমস্ত গ্রাউন্ড আপনি কভার করতে পারবেন না। মোরালিটি আসবে ভেতর থেকে, আইন দিয়ে সবকিছু আপনি কি কন্ট্রোল করতে পারবেন না। খুব ইম্পর্টেন্ট একটা কোটেশন, খুব ইম্পর্টেন্ট কোটেশন, যে কোনো সময় যে কোনো জায়গায় আসতে পারে, এটা যে কোনো চাকরি পরীক্ষা আসতে পারে। ডাইসি, তো ডাইসি সম্পর্কে কেন পড়তে হচ্ছে, কারণ এই কথাটা দেখেন সংবিধানের 27 নম্বর ধারাতে, এটা 35তমতে আসছিল। আমরা জানি যে সংবিধানের 27 নম্বর ধারায় বলা আছে কি আইনের দৃষ্টিতে সবাই সমান, এই কথাটা বলা আছে। এটা আমাদের সংবিধানে আছে 27 নম্বর ধারায়, এবং এটা কিন্তু 35তম বিসিএস এর নৈতিকতা পাঠের মধ্যেই কিন্তু আসছে। তাহলে আইনের দৃষ্টিতে সবাই সমান এই কথাটা প্রথম কে বলছিল, সেটা ডাইসি বলেছে, অধ্যাপক ডাইসি। আবার খেয়াল করে দেখেন যে প্রথম লাইনে যেটা বলেছে যে আইনের অনুশাসন কথাটি প্রথম ব্যবহার করেন, এর সাথে রিলেটেড আর কি, আইনের অনুশাসন কথাটি প্রথম ব্যবহার করেছেন। যদি এটা রিলেট করতে পারেন তাহলে ডাইসিকে আপনি রিলেট করতে পারলেন, দুইটা একসাথে হয়ে গেল। আবার দেখেন এই সংজ্ঞার মধ্যে কিন্তু প্লেটো সম্পর্কে দুইবার প্রশ্ন এসেছে। তার মানে কি, আপনি উপরেগুলো যদি হেলাই রেখে দেন অনেক সময় এটা আপনি বিপদেও পড়তে পারেন, যে এখানে প্রশ্ন এসেছে আপনি আনসার করে আসতে পারলেন না। তো চয়েস ইজ ইয়োর্স যে আপনি এটাতে শ্রম দিবেন কিনা। তাহলে শাসক যদি মহৎ গুণ হয় তাহলে আইনের দরকার নাই, আর শাসক যদি খারাপ হয় তাহলে ওখানে আইন থাকিয়ে লাভ কি, লাভ নেই। এই কথাটা বলা আছে, এটা 43তমতে আসছিল। এবং এই কথাটাই প্লেটো তার রিপাবলিক গ্রন্থে বলেছে। যেহেতু প্লেটো তার সুশাসন সম্পর্কে ধারণা দিয়েছে রিপাবলিক গ্রন্থে, আমরা জানি। তার মানে শাসন এবং আইন এসব নিয়েও আলোচনা যাই করুক না কেন সেটা রিপাবলিক গ্রন্থ থেকেই আসছে। ইভেন কথাটা যদি এটা না থেকে অন্য কোনো কোটেশন থাকে, সেখানে যদি শাসন রিলেটেড কিছু থাকে, ডেফিনেটলি ওটা আপনি চোখ বন্ধ করে প্লেটোর রিপাবলিক গ্রন্থ থেকে আলোচনা করা হয় সেটা বলেই দিতে পারবেন। অন্য জায়গা থেকে আসতে পারে, তবে বেশি চান্স আছে ওই গ্রন্থ থেকে আলোচনা করছেন। তো প্লেটো সম্পর্কে আরো একটা কিন্তু প্রশ্ন এসেছে, প্লেটো সদ্গুণ বলতে কি বুঝিয়েছেন? প্লেটো সদ্গুণ বলতে মূলত 4টা গুণকে বুঝিয়েছেন। কয়টা গুণ? 4টা। একটা প্রজ্ঞা, আর একটা সাহস, আত্মনিয়ন্ত্রণ, আর একটা হলো ন্যায়। এবং এটা 41তমতে এসেছে। তাহলে এবার কিন্তু প্রশ্ন হইতে পারে কিভাবে যে প্লেটো সদ্গুণ বলতে কয়টি গুণকে বুঝিয়েছেন, সেটা হলো 4টা। এটা এক ধরনের প্রশ্ন হইতে পারে। প্লেটো সদ্গুণ বলতে নিচের কোনটিকে বোঝাননি বা নির্দেশ করেননি, তাহলে এখান থেকে 3টা দিয়ে অন্য একটা বানিয়ে দিলাম। তো আপনাকে ডেফিনেটলি এই 4টা নাম ভালো করে পড়তে হবে। হুম? ভালো করে পড়তে হবে। তারপর আসেন আইনের উৎস। আইনের উৎস তো সম্পর্কে কিছুক্ষণ আগে বললাম যে একটার কথাই বলেছে, সেটা হচ্ছে জন অস্টিন, সার্বভৌম আদেশ। অধ্যাপক হল্যান্ড বলেছে হলো 6টার কথা। ওপেনহাইম বলেছে হলো 7টার কথা। মানে আগের এই 6টার সাথে এক্সট্রা করে তিনি জনমতের কথা বলেছেন। তার মানে এক্সট্রা কোনটা, মানে আইনের উৎস হিসেবে প্রশ্ন এইভাবে হইতে পারে, আইনের উৎস হিসেবে জনমতের কথা কে বলেছে? ওপেনহাইম। এক্সট্রা এখানেই বলা আছে। এবার আসেন তাহলে 6টা উৎসের মধ্যে কি, প্রাচীনতম উৎস হলো প্রথা, গুরুত্বপূর্ণ উৎস হলো ধর্ম, এগুলো সবই বিচারকের রায়, ন্যায় বিচার, বিজ্ঞানসম্মত আলোচনা, আইনসভা, এগুলো সবই আইনের উৎস। কিন্তু এর মধ্যে যদি এক্সট্রা করে আবার প্রশ্ন আসে যে প্রাচীনতম উৎস কোনটা, গুরুত্বপূর্ণ উৎস কোনটা, আধুনিক উৎস কোনটা, সেগুলো যেন আনসার করতে পারেন। আধুনিক উৎস ডেফিনেটলি আইনসভা, পার্লামেন্টের মাধ্যমে নতুন নতুন আইন হয়। ব্যাস। তারপর আসেন সাম্য, অধিকার, স্বাধীনতা এবং অধিকার। এটা জাস্ট আপনারা রিডিং দিবেন, মুখস্থ করার কিছুই নেই। কারণ আমরা জানি যে এই ধরনের প্রশ্ন আমরা কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখেছি, যে ধর্ম পালনের অধিকার কোন ধরনের অধিকার, তথ্য পাওয়ার অধিকার কোন ধরনের অধিকার। যদি এইভাবে না থাকে, যদি এইভাবে থাকে যে চলাফেরার স্বাধীনতা কোন ধরনের স্বাধীনতা, ধর্ম পালনের স্বাধীনতা কোন ধরনের স্বাধীনতা, এইভাবে থাকতে পারে। কারণ একই কথা সাম্য দিয়েও থাকতে পারে, স্বাধীনতা দিয়েও থাকতে পারে, অধিকারও থাকতে পারে। আবার থাকতে পারে যে কর্ম নিযুক্ত হওয়া কোন ধরনের সাম্যের মধ্যে পড়ে, অর্থনৈতিক সাম্যের মধ্যে পড়ে। তার মানে এখানে যা যা বলা আছে যে সামাজিক সাম্য হতে পারে, সামাজিক স্বাধীনতা হতে পারে, সামাজিক অধিকার হতে পারে, এর দ্বারা আমি এটাই বোঝাচ্ছি যে সাম্য, স্বাধীনতা এবং অধিকার। এখানে যা যা আছে একবার রিডিং দিবেন, যে প্রাকৃতিক স্বাধীনতা বলেন জন্মগতভাবে মানুষ যেটা পায় মানবাধিকার সেগুলোই। আর মৌলিক স্বাধীনতা বাংলাদেশের প্রেক্ষাপটে যে সংবিধানে যে 18টা অধিকারের কথা বলা আছে,
সেগুলো তো ডেফিনেটলি, তবে নিচের গুলো, সরি, একটু সময় দিবেন। ওকে, শোনা যাচ্ছে আবার। ওকে, এটা তারপরে ব্যক্তিগত যেগুলো আছে এগুলো পড়ে নেবেন, রিডিং দিবেন। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, আইনগত, নৈতিক, হ্যাঁ, এগুলো রিডিং দিবেন জাস্ট। রিডিং দিলে আপনি বুঝতে পারবেন কোনটা কোনটার মধ্যে পড়ে। এটা আমি ব্যাখ্যাই গেলাম আপনার। তারপর আসেন, আরো কিছু উক্তির কথা বলা আছে, যে উক্তিগুলো আগে যেগুলো দিলাম আইন সম্পর্কে ডিরেক্ট রিলেটেড, এখানে আইনের বাইরেও অনেক কিছু আছে, যদিও এগুলো আইনের সাথেই আসলে রিলেট করে ম্যাক্সিমাম গুলো। যেমন উক্তি আছে ফ্রেডরিক হেগেল। ফ্রেডরিক হেগেলের এই প্রশ্নটা নতুন এসেছে 46তমতে, মানুষ হও এবং মরে বাঁচো। তো এটা আপনি, মানে এটা পারার জন্য আসলে বাঁচার দরকার নেই বা মরারও দরকার নেই। ঠিক আছে, এটা আসে নাই, এই ধরনের প্রশ্ন যদি আসে এগুলো ছেড়ে দেবে নিশ্চিন্তে, ব্রেন স্টর্মিং করার দরকার নেই এগুলো নিয়ে। অ্যান্ড ফ্রেডরিক হেগেল সম্পর্কে যদি নতুন কিছু পড়তে চান, তিনি পূর্ণতাবাদ বা কল্যাণবাদের প্রচলক বলা হয় বা হচ্ছে প্রতিষ্ঠাতা বলা হয়, এটা আপনি বলতে পারেন। সামনে যদি ফ্রেডরিক হেগেল সম্পর্কে কিছু আসে তাহলে এটা আসতে পারে। তারপরে আসেন যে এখানে সংজ্ঞার মধ্যে আরো অনেক সংজ্ঞা ছিল কিন্তু আমার মেইন লেকচারে, সেগুলো কিন্তু আমি বাদ দিয়েছি, ফিল্টার করেছি, সবচেয়ে গুরুত্বপূর্ণগুলো এখানে নিয়ে আসার চেষ্টা করেছি। গুরুত্বপূর্ণ যেগুলো এগুলো আপনারা নিজেরা বুঝতে পারবেন। দেখেন, যদিও এখানে জন লকেরটা আবার এখানে রিপিট হয়েছে, যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা থাকতে পারে না, অর্থাৎ স্বাধীনতা লক, এটা আগেও ছিল। আচ্ছা, কোল কি বলেছে? অর্থনৈতিক সাম্য ব্যতীত রাজনৈতিক স্বাধীনতাটা অর্থহীন। এটা কোলের উক্তিটা গুরুত্বপূর্ণ। তারপরে রুশো, আমরা জানি যে ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিহোয়ার হি ইজ ইন চেইন, এই কথাটা ইংলিশে পড়েছে, তো সেটা বাংলাতে এসেছে, আসতে পারে। তারপরে গণতন্ত্রের সংজ্ঞা, সুন্দরতম সংজ্ঞা দিয়েছে আব্রাহাম লিঙ্কন, সেটা ইংলিশে পড়েছে, আবার বাংলাতেও আছে এখানে। গণতন্ত্র হচ্ছে জনগণের কল্যাণের জন্য জনগণের দ্বারা পরিচালিত এবং জনপ্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা। আসেন হচ্ছে এই দুইটা ডেঞ্জারাস সংজ্ঞা, যে কোনো সময় যে কোনো পরীক্ষায় এটা ফায়ার করে দিতে পারে, এই দুটো সংজ্ঞা। ঠিক আছে, নামগুলো কিন্তু এরকম কঠিন কঠিন নাম। রিচার্ড ক্রসম্যান একদম ক্রস ফায়ার করে দিবে। লর্ড অ্যাক্টন, ঠিক আছে, ক্রসম্যান ক্রস ফায়ার কেমনে করবে, যে অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ, একদম ক্রস ফায়ার হুমকি স্বরূপ, তাহলে ক্রসম্যান ক্রস ফায়ার। আর লর্ড অ্যাক্টন কি বলছে, যে নিরঙ্কুশ ক্ষমতা নিরঙ্কুশভাবে দুর্নীতিগ্রস্ত। আলটিমেটলি এই ধরনের উদাহরণ বাংলাদেশের নাগরিক হিসেবে আপনারা বহু দেখেছেন বা এক্সপিরিয়েন্স করেছেন অতীত দিনে, সামনেও আছে, সবসময় থাকবে। মানে যতবার অ্যাবসলিউট পাওয়ার আসবে তত করাপশনটা সেই লেভেলেই বেড়ে যাবে। তার মানে এটাকে আপনি এটা বলতে পারেন যে ইংলিশে কিন্তু এভাবে আসে যে পাওয়ার কারাপ্টস, পাওয়ার থাকলে মানুষ দুর্নীতিগ্রস্ত হয়, কিন্তু অ্যাবসলিউট পাওয়ার যদি থাকে তাহলে টেন্স টু কারাপ্ট অ্যাবসলিউটলি, আরো বেশি। তো বাংলা ইংলিশ দুইটাতেই আসতে পারে পরীক্ষায়, দুটোই এখানে কোট করে দেওয়া আছে। ওকে, এবার আসেন কিছু জনকের কথা বলা আছে। লেকচারটা অনেক বড় হয়ে গেল না, মেইন ক্লাসের মধ্যে 1.5 ঘন্টা অলরেডি মনে হয় হয়ে গেল। ওকে, এবার আসেন জনকের মধ্যে। জনকের মধ্যেও কিন্তু বেশ কিছু প্রশ্ন আমরা দেখেছি পরীক্ষায় এসেছে, তো ডেফিনেট আপনাকে নতুন জনকগুলো বা আগে যে জনকের নামগুলো পড়ে এসেছেন সেগুলো পড়তে হবে আপনাকে। আসেন, জন লকের নাম আমরা কিছুক্ষণ আগে পড়লাম, যে এখানে আইন নাই সেখানে স্বাধীনতা থাকতে পারে না, অর্থাৎ স্বাধীনতা সেখানে লক। তাহলে জন লক কিসের জনক? আধুনিক গণতন্ত্রের জনক। এখানে একটা অতিরিক্ত তথ্য দিয়েছি, যে গণতন্ত্রকে সরকার ব্যবস্থার বিকৃত রূপ বলেছেন কে? অ্যারিস্টটল। কারণ দেখেন এটা কত গুরুত্বপূর্ণ একটা তথ্য, পরেই আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না, যে অ্যারিস্টটল বলছে গণতন্ত্রকে বিকৃত রূপ হিসেবে। তাহলে কোনো সময় যে কোনো পরীক্ষা আসতে পারে। ওকে, তারপর আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে যখন আমরা স্টুয়ার্ট মিলের মধ্যে পড়লাম, স্টুয়ার্ট মিল তার দুইটা বই ছিল, একটা অন লিবার্টি আর একটা হচ্ছে ইউটিলিটারিয়ানিজম। অর্থাৎ ইউটিলিটারিয়ানিজম মানে কি? উপযোগবাদ। সেই আধুনিক উপযোগবাদের জনক বলা হচ্ছে কাকে এখানে? জেরেমি বেন্থামকে, যার বাসা ইউকেতে বা যুক্তরাজ্যে। এটা কোন দেশের অধিবাসী? যুক্তরাজ্যের অধিবাসী বা ইউকের অধিবাসী, এটা আবার 38তমতে আসছিল।
তাহলে দেখেন আধুনিক উপযোগবাদ এমন না যে আপনি স্টুয়ার্ট মিলের মধ্যে কিন্তু উপযোগবাদ পড়লেন। তার মানে ব্যাপারটা হচ্ছে জেরেমি বেন্থামের একাই সম্পত্তি না কিন্তু উপযোগবাদ। তবে পরীক্ষায় যদি কথাটা এইভাবে আসে, আধুনিক এবং বেস্ট অপশন হিসেবে যে নিতে বলে, তাহলে অবশ্যই জেরেমি বেন্থামকে নিতে হবে। তাহলে আধুনিক উপযোগবাদের কথা যদি বলা থাকে, মানে মডার্ন ইউটিলিটারিয়ানিজম কথা যদি বলা থাকে, জেরেমি বেন্থাম ডেফিনেটলি। তাহলে উপযোগবাদটা আসলে কোনটাকে বোঝাচ্ছে? উপযোগবাদ এমন একটা দার্শনিক মতবাদ যেখানে সর্বোচ্চ সুখের উপর গুরুত্ব প্রদান করা হয়। অর্থাৎ সর্বোচ্চ সুখের উপর গুরুত্ব প্রদান করে কোন বাদ? সেটা হলো উপযোগবাদ। এটাই কিনা 43 আসছিল। এটা যদি বলা হয়, মানে এটাকে যে আমরা বাংলায় আরো সহজ করে বলি যে সর্বোচ্চ সংখ্যক মানুষের জন্য সর্বোচ্চ সংখ্যক সুখের ব্যবস্থা করা, সেটাকে ইংলিশে যদি আমরা শর্টলি বলি, যে যেটা জেরেমি বেন্থাম বলেছে, দ্য গ্রেটেস্ট গুড ফর গ্রেটেস্ট নাম্বার, মানে বেশি সংখ্যক মানুষের জন্য বেশি সংখ্যক ভালো কিছু করা, সর্বোচ্চ সুখের ব্যবস্থা করা। তাহলে এটা কিন্তু এইভাবে বলা থাকলেও এটা কিন্তু মনে করবেন যে এটা উপযোগবাদের কথাই বলছে, কিন্তু সর্বোচ্চ সুখ বেশি সংখ্যক মানুষের জন্য সর্বোচ্চ সুখের ব্যবস্থা করা, দ্য গ্রেটেস্ট গুড ফর গ্রেটেস্ট নাম্বার। তো এইটুকু যে আলোচনা হইলো উপরে ডটের উপরে, এটা জেরেমি বেন্থামের নিজস্ব আলোচনা। আর যদি বলা থাকে জেরেমি মানে প্রথম যে উপযোগবাদ সম্পর্কে প্রথম একটা আবছা আবছা ধারণা দিয়েছে কে? হাচিসন। আর প্রধান প্রবক্তা বলা হয়, একটা জেরেমি বেন্থামকে বলা হয় আর একটা জন স্টুয়ার্ট মিল। কারণ জন স্টুয়ার্ট মিল নিজেও ইউটিলিটারিয়ানিজম নামে বই কিন্তু লিখেছে। তাহলে উপযোগবাদের সম্পর্কে যদি পরীক্ষায় প্রশ্ন আসে, প্রথম আমাদের টার্গেট থাকবে জেরেমি বেন্থামের নাম। জেরেমি বেন্থাম না থাকলে জন স্টুয়ার্ট মিলের নাম। এটা অপশন কিন্তু আপনাকে চুজ করতে হবে। আর যদি স্পেসিফিক ভাবে আধুনিক উপযোগবাদের জনকের কথা বলে দেওয়া থাকে, স্পেসিফিক ভাবে আধুনিক উপযোগবাদের কথা যদি বলে দেওয়া থাকে, তাহলে ডেফিনেটলি আপনাকে জেরেমি বেন্থাম দেখাতে হবে, ডেফিনেটলি। এবার আসেন যে গোল্ডেন মিন বা সুবর্ণ মধ্যকের জনককে, অ্যারিস্টটল। পরীক্ষায় দুইবারই এসেছে যে সুবর্ণ মধ্যক জিনিসটা কি, 36তম এবং 38তম দুইবার গোল্ডেন মিন। কিন্তু এটার জনককে, এটা কিন্তু পরীক্ষায় আসে নাই। তার মানে যে কোনো সময় আসতে পারে। গোল্ডেন মিন বা সুবর্ণ মধ্যক সম্পর্কে ধারণা দিয়েছেন বা এর জনককে? অ্যারিস্টটল। সুবর্ণ মধ্যক মানে কি? দুইটি চরমপন্থার মধ্যবর্তী অবস্থা। চরমপন্থা মানে কি? সবচেয়ে ভালো সবচেয়ে খারাপ, দুইটার মাঝখানে যেটা, সেটাকে সুবর্ণ মধ্যক বলছে। ম্যাক্স ওয়েবার, তিনি আমলাতন্ত্রের জনক, ব্যুরোক্রেসি। উৎপত্তিগতভাবে এটা হচ্ছে ডেস্ক গভর্নমেন্ট। এটাকে লাল ফিতার দৌরাত্ম বা রেড টেপিজম বলা হয়। এ সম্পর্কে আপনারা অলরেডি জানেন। হ্যাঁ, এটা সম্পর্কে ধারণা আছে আপনাদের। শুরুতেই আজকের ক্লাসের শুরুতেই বলেছি পরাণীতিবিদ্যার জনককে, জিই মুর। প্রথম যে বক্সটা ছিল নৈতিকতার সংজ্ঞার মধ্যে, জিই মুর। এবং ওখানে বইয়ের নামও বলা ছিল, আমি বলেছিলাম যেটা পরে পাবো। তার বইয়ের নাম হচ্ছে প্রিন্সিপে ইথিকা। কিছুক্ষণ আগে পড়লাম মন্টেস্কুর কথা, দ্য স্পিরিট অফ লস। মন্টেস্কুটা এখানে আবার কেন এসেছে? কারণ তিনি কিছু না কিছুর জনক তো। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির জনক হচ্ছে মন্টেস্কো। বাস। তারপর আসেন অমর্ত্য সেন, মানব উন্নয়ন সূচকের জনক। তার গ্রন্থ পভার্টি এবং ফেমেন্স, এর বাইরে আরো অনেক আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণটা এখানে লিখে দিচ্ছে। অমর্ত্য সেন সম্পর্কে আরো হয়তো বা ইংলিশ লিটারেচারের মধ্যে পড়েছেন আপনারা। তারপর আসেন শূন্যবাদ। শূন্যবাদ সম্পর্কে পরীক্ষায় আসছিল হচ্ছে 38তমতে, শূন্যবাদ সম্পর্কে, তাই না? তাহলে শূন্যবাদ সম্পর্কে আসছিল। আমি কিন্তু এখানে যতটুকু আলোচনা করেছি শূন্যবাদ সম্পর্কে ফার্দার যদি কোনো প্রশ্ন হয় আপনারা অ্যান্সার করতে পারবেন। শূন্যবাদ এই কথাটা আসছে কোন শব্দ থেকে? ল্যাটিন শব্দ নিহিল থেকে। তার মানে এটার উৎপত্তি কি? আমরা দেখলাম যে আজকে তিন ধরনের শব্দ পেয়েছি। ল্যাটিন পাইছি দুইটা, একটা হচ্ছে প্রথমে মোরালিটাস আর একটা হচ্ছে এখানে ল্যাটিন শব্দ নিহিল। আর গ্রিক পাইছি দুইটা, একটা হলো ইথিক্স আর একটা হলো গুড গভর্নেন্স, মানে গভর্নেন্সটা, এটা গ্রিক পেয়েছি। তাহলে ল্যাটিন গ্রিক দুইটা গেল। আর একটা ছিল আইন, সেটা হচ্ছে টিউটানিক শব্দ ল্যাক থেকে আসছে। এর বাইরে কিন্তু আমি পাইনি এখানে, খেয়াল করে দেখেন। তাহলে নিহিল মানে হচ্ছে কিছুই না। তাহলে নিহিলিজম মানে কি? যার মধ্যে কিছুই নাই, শূন্যবাদ। তাহলে শূন্যবাদের ইংলিশটা হচ্ছে নিহিলিজম, যার মেইন কথা হচ্ছে যার সবই মিথ্যা। তো সবই যদি মিথ্যা হয় একটা জিনিসের, তার মানে এটা কোন ধরনের মতবাদ? এটা হচ্ছে সংশয়বাদী। এটা একটা সন্দেহ আছে, ঝামেলা আছে এর মধ্যে। তাহলে সংশয়বাদী দার্শনিক মতবাদ যদি কখনো পরীক্ষায় আসে যে নিচের কোনটি সংশয়বাদী দার্শনিক মতবাদ, ডেফিনেটলি আপনি অ্যান্সার দেখাবেন শূন্যবাদ। তাহলে শূন্যবাদ সম্পর্কে কথাবার্তা কে বলেছে? শূন্যবাদ সম্পর্কে ধারণা দিয়েছে কে? শূন্যবাদ সম্পর্কে শূন্যবাদের জনককে? ফ্রেডরিক নিটস। ব্যাস, অ্যান্সার করতে পারবেন। তারপর আসেন জাতীয় শুদ্ধাচার কৌশল। বহুবার প্রশ্ন আসলো। হ্যাঁ, একদম 43 থেকে শুরু করে গণহারে প্রশ্ন, 43, 44, 45, 46 টানা, কোনো কথা হবে না, ননস্টপ। তার জাতীয় শুদ্ধাচার কৌশলটা কে প্রণয়ন করেছিল? মন্ত্রিপরিষদ বিভাগ। এটাকে ইংলিশে যদি আমরা বলি ন্যাশনাল ইন্টিগ্রিটি স্ট্র্যাটেজি।
তাহলে NIS, খেয়াল করে দেখেন, টুইস্ট হতে পারে এখানে। জাতীয় শুদ্ধাচার কৌশল, শুদ্ধাচার শুদ্ধাচার দিয়ে আপনি মুখে ফেনা তুলে ফেলছেন, কিন্তু এটাকে যে ইংলিশে বলছে ন্যাশনাল ইন্টিগ্রিটি স্ট্র্যাটেজি, এটা যদি এইভাবে সচেতন ভাবে না পড়েন, তাহলে পরীক্ষার হলে ইনস্ট্যান্ট আপনি এটাই যে এটা আপনি নাও ধরতে পারেন। হ্যাঁ, সক্ষম নাও হইতে পারেন যে এটাকে ওটা বোঝাইছে। আবার এটাকে যাবে শর্ট ফর্মে থাকে NIS, ন্যাশনাল ইন্টিগ্রিটি স্ট্র্যাটেজি। তাহলে এটা প্রণয়ন করলো মন্ত্রিপরিষদ বিভাগ কত সালে? 2012 সালে। এই সালটাই আবার বলা আছে দুইবার আসছে, 43 এবং 46-এ। তাহলে এখানে শুদ্ধাচার বলতে কি, কোনটাকে বোঝানো হচ্ছে? এটা কিন্তু এই ন্যাশনাল ইন্টিগ্রিটি স্ট্র্যাটেজির মধ্যে এই ডেফিনেশনটা কিন্তু এভাবে দেওয়া আছে: সততা এবং নৈতিকতা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষ, সেটাই হচ্ছে শুদ্ধাচার। তাহলে শুদ্ধাচার কি? আবার উল্টাভাবে থাকতে পারে যে সততা এবং নৈতিকতা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষ এই জিনিসটা কি। তার মানে এটাই একটা শুদ্ধাচার। এটা 45-46 ভাই ভার্সা হিসেবে কিন্তু আসছিল, 44 এবং 45। আর অভিলক্ষ্য কি? এটা কিনা এই NIS এর যে বইটা আছে বা যে পিডিএফটা আছে, ওর মধ্যে দেখলে আপনি বুঝতে পারবেন যে তার অভিলক্ষের কথা বলা আছে। যদি আসে যে জাতীয় শুদ্ধাচার কৌশলের অভিলক্ষ্য কি, ডেফিনেটলি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং সমাজের সুশাসন প্রতিষ্ঠা। সুশাসন প্রতিষ্ঠা হচ্ছে এর অভিলক্ষ্য। তাহলে মোটামুটি আমাদের পড়া কিন্তু এই ক্যাটাগরিক্যালি পড়া আমাদের শেষ, যা আছে জনক দিয়ে শেষ হয়ে গেল। এখন আসেন অন্যান্য প্রশ্ন। অন্যান্য প্রশ্নের মধ্যে কি, যেগুলো আমি ক্যাটাগরি করি না এর মধ্যে কিন্তু সালে আসছে, সেগুলো আমি এখানে দিয়েছি, এগুলো পড়ে নেবেন। তার মধ্যে আমি সব আলোচনা করব না, যেগুলো আমি ব্যাখ্যা দিয়েছি সেগুলো বলছি। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হলো, ফোর্থ স্টেট বলা হচ্ছে কোনটাকে? সংবাদ মাধ্যমকে। এটা 37তমতে আসছিল। তাহলে পরীক্ষায় যদি আসে ফিফথ স্টেট কোনটা বা স্তম্ভ কোনটা, সেটা হলো সুশীল সমাজ। এই যে সংবাদ মাধ্যমকে চতুর্থ স্তম্ভ বলেছে, এটা কে বলেছে? এডমন্ড বার্গ বলেছেন। তিনি একজন ব্রিটিশ মানে সাংসদ ছিলেন, ব্রিটিশ হাউস অফ কমন্স এর সংসদীয় বিতর্কে তিনি বলেছেন এই কথাটা। তারপর ন্যায়পরায়ণতা নৈতিক মূল্যবোধ মূলনীতি নয়, সুশাসনের জন্য উচ্চশিক্ষিত কর্মকর্তা নিয়োগ বলা আছে, আপনারা পড়ে নেবেন। সরকারি চাকরিতে সততার মাপকাঠি কি? নির্মোহ এবং নিরপেক্ষভাবে অর্পিত দায়িত্ব যথাবিধি সম্পন্ন করা, 37-এ বলা আছে। কোনটি সংস্কৃতির উপাদান নয়? আইন সংস্কৃতির উপাদান না, ডেফিনেটলি এগুলো উপাদান। প্রতীক, ভাষা, মূল্যবোধ এর বাইরে আছে। মূল্যবোধ, ভাষা, প্রতীক, প্রথা, আনন্দ, বিশ্বাস এবং শিল্পকলা, এগুলো সংস্কৃতির উপাদান। দেন আসেন সুশাসনের উপাদান নয়। এই যে যেটা কিনা আমি ওখান থেকে নিয়ে আসলাম, নৈতিক শাসন, যেটা আমি আলোচনা করেছিলাম। সুশাসন উপাদান নয় কোনটা, এই টাইপের বিষয় কিন্তু আসতে পারে। যে অংশগ্রহণ, স্বচ্ছতা, জবাবদিহিতা, ডেফিনেটলি আপনারা এগুলো দেখেছেন। নৈতিক শাসন ওইগুলোর মধ্যে পড়েন নাই। আমরা যে সমাজেই বাস করি না কেন, আমরা সকলে ভালো নাগরিক হওয়ার প্রত্যাশা করি। নৈতিক অনুশাসন, কিছু কিছু জায়গায় রাজনৈতিক এবং সামাজিক অনুশাসনের কথা বলা আছে। তবে ভালো নাগরিকের যে বিষয়টা আমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট যেটা মনে হয়েছে, এটা নৈতিক অনুশাসনে হওয়ার কথা। রাজনীতি এবং সামাজিক অনুশাসন যেটা আছে, এই অনুশাসনের মাধ্যমে আসলে আপনাকে কখনোই আহ অনুশাসন দিয়ে আপনাকে ভালো নাগরিক করতে পারে না কেউ। হ্যাঁ, আপনার নিজের ভেতর থেকে যদি না আসে যে আপনি একজন ভালো নাগরিক হবেন, তাহলে এটা মানে ভালো নাগরিক আপনি হবেনও না। হ্যাঁ, আপনাকে অনুশাসনের মাধ্যমে, রাজনৈতিক বা সামাজিক অনুশাসনের মাধ্যমে আপনাকে ভালো নাগরিক করা যাবে না। আমরা প্রত্যাশা করি যে সমাজে বাস করি না কেন, আমরা সকলেই ভালো নাগরিক হওয়ার প্রত্যাশা করি। সেই জায়গা থেকে নৈতিক অনুশাসনটা দুইটার মধ্যে, যদি বলা হয় যে এটা হলো 99% কারেক্ট অ্যান্সার, এটা 98% কারেক্ট অ্যান্সার, মানে কাছাকাছি কিন্তু বলা যাবে এটা। এটার ক্ষেত্রে যদি আপনার মনে হয় যে আপনার কনফিউশন লাগছে যে কোনটা দাগাবেন, আপনি দাগাইতে গেলে নৈতিক অনুশাসন দাগাইতে পারেন। আপনি যদি মনে হয় যে না, রাজনৈতিক এবং সামাজিক অনুশাসন দাগাইতে পারেন, এর কিন্তু কনফিউশন আছে। আমার কাছে নৈতিক অনুশাসনটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছে। একটা দাগালে ওইটাই দাগাবেন, আর যদি মনে হয় না কনফিউশন, দাগাবই না, বাদ। বিপরীত বৈষম্য নীতিটি প্রয়োগ করা হয় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য। তার বিপরীত বৈষম্য আবার ইংলিশেও থাকতে পারে, এটাকে রিভার্স ডিসক্রিমিনেশন। তথ্য পাওয়ার অধিকার কোন ধরনের অধিকার? তথ্য পাওয়ার অধিকার একটা মৌলিক অধিকার আছে। সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের কর্তব্য হচ্ছে নিয়মিত কর প্রদান করা। নাগরিকের কাছ থেকে তো এটাই কাজ না, যে সরকারকে হেল্প করার যে ব্যাপারটা, সেটা হচ্ছে কর দিলে এটা হেল্পটা হবে। নাগরিকের কর্তব্য, নাগরিকের এন্ড থেকে যে কাজটা করতে হবে। সভ্যতার অন্যতম প্রতিচ্ছবি হচ্ছে সমাজ। ডিরেক্ট প্রশ্ন আসছে, এটা ডিরেক্ট রিপিট হতে পারে 41-এ। দুর্নীতিকে দণ্ডনীয় ঘোষণা করা হয়েছে যে বিধানে, এখানে বলা আছে যে বিধানে। এখানে একটা ইম্পর্টেন্ট একটা বিষয় আছে,
এখানে অপশনে যেহেতু এই সালগুলো এসেছে, আপনি একটু সালগুলো খেয়াল করে পড়বেন। দণ্ডবিধি কত সালের? আপনি হয়তো অলরেডি বাংলাদেশ বিষয়ে কিন্তু সাল পড়েছেন। দণ্ডবিধি 1860। দুর্নীতি দমন কমিশন আইন কত সালের? 2004 সালের। সরকারি কর্মচারী শৃঙ্খলা আপিল বিধিমালা কত সালের? 2018 সালের। এই সবগুলোতেই দুর্নীতিকে দণ্ড নিয়ে বলা হয়েছে। সালটাও এখানে আছে, একটা ক্লু। সবগুলোতেই বলা আছে এটা। জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশনের নাম কি? ইউএনকেক। তাহলে ইউনাইটেড নেশন কনভেনশন এগেইনস্ট কারাপশন। তাহলে কনভেনশন এগেইনস্ট কারাপশন মানে কি? দুর্নীতি বিরোধী কনভেনশন। তোমরা এখান থেকে কিন্তু আছে। যারা অ্যানালাইসিস করতে পারে তারা অ্যান্সার দাগাতে পেরেছে। কিভাবে? দেখেন, এই প্রশ্নটা হয়তো কমন আসে নাই। 40তম যারা ফেস করেছেন তার আগে তো এই রিলেটেড প্রশ্ন আসে নাই, কিন্তু এই প্রশ্নের অ্যান্সার অনেকেই দাগাতে পেরেছে। কেন পেরেছে? আনক্লস কি এরা জানে, সমুদ্র বিষয়ক, তো ডেফিনেটলি এটা হবে না। আংটাড কি এটাও জানেন, ট্রেড রিলেটেড, এটা হবে না। সিটা কি? নারীর অধিকার, নারী বৈষম্য যেগুলো আছে, নারী ডিসক্রিমিনেশন, সেগুলো নিয়ে। তাহলে এই তিনটা যদি আপনি বাদ দিতে পারেন, তাই রাইট অ্যান্সার পারবেন না। এক্সক্লুড করে 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 তো আপনি অ্যান্সার দাগাইতে পারবেন, সেভাবে দাগাবেন। সরকারি সিদ্ধান্তের ক্ষেত্রে স্বার্থের সংঘাত বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট উদ্ভব হয় কখন? যখন সিদ্ধান্ত গ্রহণকারী কর্মকর্তার নিজের বা পরিবারের সদস্যের স্বার্থ জড়িত থাকে। ডেফিনেটলি এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। রাষ্ট্র এবং সমাজে দুর্নীতি প্রবণতার জন্য সবচেয়ে বেশি দায়ী নৈতিকতা এবং মূল্যবোধের অভাব। ডেফিনেটলি। আর স্মার্ট বাংলাদেশের উপাদান কোনটা? স্মার্ট সোসাইটি উপাদান হলো চারটা, চারটাই জানবেন। সিটিজেন, ইকোনমি, গভর্নমেন্ট, সোসাইটি। হুম, সিটিজেন, ইকোনমি, গভর্নমেন্ট, সোসাইটি। তাহলে এই চারটাই জেনে রাখতে হবে আপনাকে। সিটিজেন, ইকোনমি, গভর্নমেন্ট এন্ড সোসাইটি। আপনি যে ছোট থেকে বড় যেতে চান যেতে পারেন। প্রথমে যে সিটিজেন, সিঙ্গেল পার্সন, সিটিজেন গুলো নিয়ে হয় সোসাইটি। সরি, সিটিজেন প্রথমে, সিটিজেন তারপর সোসাইটি, সিটিজেন থেকে সোসাইটি হলো, সোসাইটি গুলো মিলে ধরেন একটু বড়, তাহলে গভর্নমেন্টের দিকে গেলেন, জি যেতে পারেন। আর সবকিছু মিলে কি সবার উপরে হচ্ছে ইকোনমি, তাহলে স্মার্ট ইকোনমি, এটা বলতে পারেন। তাহলে এই দিয়ে কিন্তু 46তমতে নতুন এই প্রশ্নটা এসেছে, যেগুলো টপিক ক্যাটাগরি করতে পারিনি সেগুলো কিন্তু এর মধ্যে আছে। এই তো, এইটুকু ছিল আলোচনা। এখন দেখেন আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা। আর আদার্স কোর্স সম্পর্কে আপনাদের যাদের ধারণা নাই, নতুন যারা আছেন, আপনারা জানেন যে বিসিএস প্রিলি মেইন কোর্স কিন্তু আছে, যেটাতে কিনা মেইন কোর্সে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু নোট কিন্তু, যারা একদম নতুন, প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু হাতে কলমে একদম খাতায় নোট করে দিয়ে কিন্তু পড়ানো হয়েছে। আর এসআই পদ্ধতিতে সেটা জানেন যে দশম থেকে শুরু করে সর্বশেষ বিসিএস পর্যন্ত কিন্তু প্রত্যেকটা প্রশ্ন ব্যাখ্যা আকারে সলভ করেছে। এই দুইটা হলো আপনার ট্রাম্প কার্ড। কারো যদি এদের দুইটা শেষ করা থাকে, বাংলাদেশের যে কোনো প্রিলি টিকবে, যে কোনো প্রিলি। বিসিএস তো ফেল করবে না কোনোদিনই, বাংলাদেশের যে কোনো প্রিলি টিকবে। আর নতুন করে কিন্তু এটা যোগ হলো, এটা মানে গাইড করার জন্য ডেফিনেটলি। এছাড়া আরো এক্সাম বেস আছে বা 4000 এমসিকিউ, এর বাইরে আরো কিন্তু কোর্স আছে। যারা জানেন না জেনে নিন মানে কোন ধরনের কোর্স আপনার প্রয়োজন। দেখেন, এটা যারা একদম নতুন আছে তাদের জন্য বলে দিলাম এটা। এখন আসেন, আপনাদের জায়গা থেকেও যদি কোনো প্রশ্ন করার থাকে তো প্রশ্ন করতে পারেন। প্রশ্ন কিন্তু করা যায়, যারা নতুন আছেন তাদের জন্য বলি। এখানে আপনারা এখানে আপনারা কিন্তু সাইডে টেক্সট করছেন আর কি, চ্যাট করছেন অ্যাপের মধ্যে। তো এই আমি পড়ানোর সময় আপনাদের এই চ্যাটটা দেখতে পারি না, আর এখন দেখতে পাচ্ছি। পড়ানো শেষ, এখন আমি চ্যাটটা ওপেন করেছি, কারণ আমি তো স্ক্রিনে থাকি, সেই স্ক্রিনটা আপনারা দেখেন। আপনারা তো ডেফিনেটলি কথা যখন বলবেন তখন আপনার মাইক্রোফোনটা অন করবেন, ফোনের মাইক্রোফোনটা অন করে তখন আমার সাথে কথা বলবেন। ডিরেক্ট কিন্তু কথা বলা যায়, কারণ ক্লাসের মাধ্যমে কথা বলতে গেলে কিন্তু লিখে আর হবে না। যেমন এখন আপনার ক্লাস শেষ, আপনাকে ফ্লোর দিয়েছি, ডেফিনেটলি আপনাকে এখন মুখে কথা বলতে হবে, লিখে না। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে মাইক্রোফোন অন করে কথা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম হ্যাঁ, আসসালাম, আসসালামু কি আলাইকুম ভাই? ভাইয়া। ভাই। ভাইয়া ভাইয়া এটা হচ্ছে ওয়ালাইকুম ওই আসসালাম। পিডিএফ করে দাগানো পিডিএফ সহ ভাই একটু দিয়েন সবগুলো আর কি। হুম। পিডিএফটা ভাইয়া যেটা বলুন কাজটা। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, দিয়ে দিব, সমস্যা নেই এটা। আর ভাই আমি ভাই সব কোর্সে অ্যাডমিট আছে আপনার। মেইন কোর্স থেকে শুরু করে 4 কে এমসিকিউ সবগুলো ভাই। ক্লাসগুলো ভাই অনেক ভালো ভালো প্রত্যেকটাই শেষ লাগে। করতে।
আপনি কি এই উদ্যোগ নিছেন যে ক্লাস করেই মানে পড়াশোনা শেষ করবেন, নিজে কিছু পড়বেন না নাকি? না ভাই, ভালো লাগছে দেখে ভাই আর কিছু। না, না, ঠিক আছে। আপনি অবশ্যই যেগুলো আছে রাইট ট্র্যাকে আছেন। আপনি জাস্ট খালি পড়াশোনাগুলো শেষ করেন। দেখবেন যে পড়তেও ভালো লাগবে আর আশা করি প্রিলি ছুটবে না। যদি এটা আপনি যদিও ৪৭তম তে ভর্তি হয়েছেন কিন্তু অনেক পরে। পড়তে থাকেন। নৈতিকতা মূল্যবোধ এইটুকুই কভার হয়ে যাবে। এর বাইরে কিছু পড়া লাগবে না। আপনারা যা আছেন ১০ নম্বরে এনে কভার হয়ে গেছে পড়াশোনা। এখন সেটা 4S কোর্স হোক আর মেইন কোর্স হোক সবার জন্য একই পড়া। এটা আমি মানে আমার পক্ষ থেকে আপনাদের গিফট হিসেবেই দিলাম। আমার কালকে রাতে মনে হলো আপনার জন্য একটু পরিশ্রম করি। এক্সট্রা কালকে রাতের যে ঘাড় ব্যথা, কোমর ব্যথা, আজকে আবার সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত ট্রেনিং। তারপরে থেকে এসে যে ননস্টপ আবার পড়াচ্ছি আপনাদের। কালকেও কিন্তু একই কথা গেছে। কালকে আমি লেকচার রেডি করছি, ৫টায় ট্রেনিং শেষ করে এসে বসছি। রাতে ২টার দিকে মনে হয় শেষ করলাম। এই যেটা আমি যেটা দেখলেন প্রেজেন্টেশনটা শেষ করলাম। আবার সকাল থেকে ট্রেনিং চললো ৯টা থেকে শুরু করে বিকেল ৫টা পর্যন্ত। তারপরে আবার আপনাদের অ্যাপ্রুভাল দেওয়া বাকি ছিল, সেই অ্যাপ্রুভাল গুলো দিলাম। মাগরিব নামাজ পড়ে এসে ক্লাস শুরু করলাম। পিঠ কোমর টোমর যা আছে সব একদম একদম জ্বলা শুরু করছে, ব্যথায় জ্বলতেছে আর কি, এরকম অবস্থা। ঠিক আছে। সুদীপন রয়, আপনি লিখেছেন ক্লাস অনেক ভালো হয়েছে, কিন্তু মুখে একটু বলবেন, মানে যদি না বলতে পারেন সেক্ষেত্রে যে মাইক্রোফোনটা অন কিভাবে করতে হয়, কারণ সামনে যে কোনো দিন আপনাকে কিছু একটা জিজ্ঞেস করতে হতে পারে। আপনি যে টেক্সট লেখেন, আপনি হয়তো আমি ক্লাসের মধ্যে বুঝতে পারবো না যে আপনি টেক্সট লিখছেন। ক্লাস অনেক ভালো মেবি হয়েছে। আর ওকে, এটা ভালোভাবে পড়ে ফেলবেন। হ্যাঁ, নৈতিকতা মূল্যবোধের জন্য সামনে যতগুলো পিডি দিবেন এটাই যদি আপনি ধরে রাখতে পারেন, আর নতুন করে পড়া লাগবে না। নতুন যে প্রশ্ন আসবে সেটাই আপনি অ্যাড করে নিয়ে পড়ে ফেললেন। এই বাকি ক্লাসগুলো আবার আমাদের যেটা ঠিকঠাক হয়। বাকি ক্লাস আমি শুরুতেই বলছি যে এটা আমি আসলে এই ক্লাসটা ধরেন যদি আমি টপিকগুলো বলে দিতাম ১৫ মিনিটে ক্লাসটা শেষ হতো। আমি নিজে ইচ্ছে করে এতটা পরিশ্রম করছি। বাকি ক্লাসগুলো তো ডেফিনেটলি বুঝতে পারছেন যে এইভাবে সম্ভব না, কারণ পুরো কোর্সটা আমি শেষ করছি ১৪৫টা ক্লাসের মাধ্যমে। তো তার মধ্যে ওই ১৪৫টা ক্লাসের মধ্যেও কিন্তু আমি হ্যাঁ, আমি কিন্তু ১৪৫টা ক্লাসের মধ্যেও নৈতিকতা মূল্যবোধের কিন্তু মেইন কোর্সে একটা ক্লাসই নিয়েছি। কারণ এই যেভাবে দেখছেন এভাবে একটা ক্লাসে নিলে হয়ে গেছে। তার মানে নৈতিকতা মূল্যবোধকে আমি শর্ট করলেও কি আর ব্রডলি পড়াইলেও কি পড়া এতটুকুই। যার কারণে আমি এটা আপনাদের জন্য পরিশ্রম করে আপডেট করে আবার এটা পড়াইতে পেরেছি। অন্যগুলোর ক্ষেত্রে সেটা পারবো না। হয়তোবা আমি যেটা কনফিডেন্স বুস্ট আপ এর যে সাবজেক্ট গুলো রয়েছে, এরপরে আছে মানসিক দক্ষতা, কম্পিউটার আছে, ইংলিশ লিটারেচার, এগুলোর হয়তোবা গাইডলাইনটা আমি একটু ডিপে দিতে পারবো। এটার মতো অত ডিপ হবে না, তবে একদম মানে শেষের দিকে যেগুলো বেশি নাম্বারের যেগুলো আছে ওগুলো তো ধরেন সুপারফিশিয়াল যাবো। ওর চাইতে হয়তো একটু ডিপে সামনের যে কনফিডেন্স বুস্ট আপ যেগুলো আছে সেগুলো হয়তো বা আর একটু ডিপে আমি যেতে পারবো। মানে একদম শেষের গুলোর সাবজেক্টের যে শেষের দিকে সাবজেক্ট গুলো রয়েছে তার চাইতে হয়তো একটু ডিপে যাওয়ার আমি ট্রাই করবো, যাতে আপনার প্রশ্নের ধরনটা বা পড়ার যে জায়গাগুলো এটা আপনারা ইজিলি বুঝতে পারেন। কনফিডেন্স বুস্ট আপের যে ৫৫ মার্ক এটা যেন আপনার ভালোভাবে হয়। আর পরেরগুলো গাইডলাইন আমি এমন ভাবে দেবো আপনারা পড়া ধরতে পারবেন, সমস্যা হওয়ার কথা না। আর যদি কোনো ক্ষেত্রে মনে হয় যে আপনি এই জিনিসটা ধরতে পারছেন না, সেই জিনিসটা আপনি কোথা থেকে পড়বেন এই টপিকটা, সেই রিলেটেড যদি কোনো কিছু প্রয়োজন হয় সেটাও আমি বলে দেবো ক্লাসের মধ্যে। জি, এটা বলে দিলাম ভালো হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। আমি পরে যখন ওই সাবজেক্টগুলো ক্লাস আসবে তখন আমি সেটা সেইভাবে রেডি করার ট্রাই করব। ঠিক আছে, তাহলে আপনারা এই ক্লাসটা করে ফেলেন, শেষ করে ফেলেন, দ্রুত শেষ করেন। আর সর্বশেষ আমি বললাম যে এই পড়াটা কমপ্লিট করে অবশ্যই ৩৫তম থেকে ৪৬তম যে প্রশ্নগুলো আসছে নিজে নিজে পরীক্ষা দিবেন, প্লাস এই পড়াগুলো নিজে নিজেই ধরবেন। যেটা আছে যতটুকু পড়লেন পড়ার পরে নিজেই ধরবেন, প্রশ্ন করবেন উত্তর দিবেন, প্রশ্ন করবেন উত্তর দিবেন। ঠিক আছে, আপনারা তাহলে ভালো থাকেন। আম, আগামী ক্লাসে আসসালামু দেখা হচ্ছে। আলাইকুম। ভাই একটা কথা ছিল। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম কাকুলি, বলেন। হ্যাঁ ভাই, বলতেছি আমরা তো মেন ব্যাচের স্টুডেন্ট, এগুলো তো আমাদের নোট করাই আছে অলরেডি। তো কিছু সব জিনিসই তো মোটামুটি মানে হুম আমি মিলাইছি, তারপরে দেখতেছি অনেকগুলাই আপডেট আবার হচ্ছে সুন্দর করে আপনি মানে যা ক্লাস দেন হুম সেখানে কোনো কোশ্চেন করার আমার থাকে না, আমি পারিই না, অ্যান্সার পেয়ে যাই। তো হচ্ছে এখন এগুলো কি নতুন করে আবার নোট করবো নাকি প্রিন্ট দেবো দিয়ে হচ্ছে ওখানে আপডেট করে নেবো?
যেটা আপনার নোট করা আছে ওখানে পাশে লিখে রাখতে পারেন, এটা হলে সবচেয়ে বেটার হয়। কারণ হ্যাঁ, নতুন কারণ করে নোট প্রিন্ট দিলে করতে গেলে আপনার তো এটা আবার আবার টাইম। হুম হুম, আপনি ওখানেই জি, আপডেট এটাই করে নেবেন। বলতেছিলাম যে যেহেতু এই কোর্সে ভর্তি হয়ে গেছে, তাহলে কি আবার সবগুলোই খাতা বানাবো, বানায় আবার কি নতুন করে শুরু করবো এরকম কিছু? না না না, সবগুলো করতে হবে না আপনার। যে যেমন নৈতিকতা মূল্যবোধের তো পড়াই কম, যেটা আপনি যেটা খাতা হ্যাঁ, বানাইছেন হয়তো বা ওটা আপনার 10 পেজের একটা খাতা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। তো ওইটাতেই আপনি এক্সট্রা তথ্য সেগুলো লিখে রাখেন। আর অন্যান্য সাবজেক্টে তো আসলে বিশাল অনেক অনেক পড়াই আছে। তো সেখানে আমি হ্যাঁ, এখানে নতুন জিনিসগুলো দিচ্ছি না, বা কিছু পেজ যদি থাকে, নতুন কোনো তথ্য থাকে ওই পেজের শেষের দিকে লিখে রাখলেন। আর ওই টপিকের মধ্যে যদি কোনো রিলেটেড তথ্য থাকে ওখানে আপনি এক্সট্রা কাগজ নিয়ে বা সাইড নোটে কিছু লিখে জি, রাখলেন। এমনিতেও তাহলেই হবে। পেজ খালি করা আছে, আপনার ক্লাস করে তো সবগুলো সেভাবেই ফলো করছি। আহ, ওই জন্য ভাবতেছি হুম। যে নেক্সট ক্লাস গুলো আপনি কেমন নেবেন সেটা তো জানতেছি না, তাই জন্য ভাবতেছি নতুন করে কি আবার খাতা রেডি করবো। না, খাতার প্রয়োজন হবে না, আশা করা যায় আপনি ওইটাতেই আপডেট করে নিতে পারবেন। আপনার যে মেইন লেকচারের যে খাতাটা আছে ওটাতে আপডেট করতে পারবেন। আর এক্সট্রা যেটা থাকবে জি, ধরেন এখানে যেটা পিডিএফ ফরম্যাটে দেওয়া থাকবে ওটা আমি দিয়ে দিব আর কি। জি, ঠিক আছে, বুঝতে পারছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, তানভীর ভাই বলেন। জি, স্যার আমি হচ্ছে আপনার এই ব্যাচেই ভর্তি হয়েছি আর কি। আমি নতুন আপনার ব্যাচে ভর্তি হয়েছি। তো স্যার জি আমি হচ্ছে স্যার এক দুইটা জিনিস একটু জানতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে যে স্যার ওই যে আমাদের এক্সামের একটা মানে শিডিউলও দেয়া আছে, মানে ক্লাসগুলো হয়ে যাওয়ার পরে। স্যার এক্সাম সিস্টেমটা আসলে স্যার কিভাবে এক্সামটা নেওয়া হয় এটা একটু জানতে চাচ্ছিলাম। আর সেকেন্ড স্যার হচ্ছে যে মানে আমাদের যে পরবর্তীতে যে সাবজেক্টগুলো স্যার ক্লাস আপনি নেবেন শর্ট সাজেশনের, ওইখানে স্যার ওই যে টপিকের সাব টপিকগুলো একদম মানে আপনি মানে মেন যে টপিকগুলো সেগুলো যেহেতু আপনি বলে দেবেন বলেছেন, তো স্যার ওগুলো অ্যাকচুয়ালি জি। মানে আমাদের যে সোর্স আছে স্যার পড়ার জন্য, জাস্ট ওই সোর্সগুলো থেকে হুম, স্যার ওই টপিকগুলো আমরা মানে পড়বো, বিষয়টা কাইন্ড অফ কিছুটা এরকম হচ্ছে স্যার জিনিসটা জি তাহলে। জি 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 আচ্ছা, জি জি জি। আচ্ছা। ওকে স্যার। স্যার আরেকটা জিনিস একটু জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে ইন ডিটেইলস এর বই থেকে কি স্যার ওই টপিকগুলো পড়বো, নাকি স্যার এমন কোনো একটা জায়গা থেকে পড়লে ভালো হয় যেটা মানে জাস্ট ওই স্পেসিফিক জিনিসগুলো সম্পর্কে যতটুকু দরকার সেই অংশটুকুই দেয়া আছে? এটা স্যার যদি একটু বলতেন তাহলে একটু উপকার হতো। এটার ক্ষেত্রে আমি বলবো যে একদম প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা গাইড না পড়ে আপনি যে কোনো একটা ডাইজেস্ট চুজ করতে পারেন। সেখানে ওকে। সেই ডাইজেস্টে কিন্তু স্পেসিফিক ভাবে হ্যাঁ, হ্যাঁ। আপনার একদম শর্ট যে পড়া সেটা দেওয়া আছে, মেইন জি। মেইন যে গাইডগুলোর চেয়ে। আচ্ছা। স্যার আমি ডাইজেস্টের কথাটাই ভাবছিলাম। মানে আমি আসলে একটু বলতে ইতস্তত বোধ করছিলাম বিষয়টা। কারণ ডাইজেস্টটা আসলে কতটা না উপকার না, দিবে ডাইজেস্ট আসলে করবেন। আচ্ছা। মানে স্যার তাহলে আপনি যে টপিকগুলো বলে দিবেন, ওই টপিকগুলো আমরা জাস্ট ডাইজেস্ট ধরে ওইখান থেকে ওই অংশগুলো মানে স্যার একদম মানে ভালোমতো পড়ে নিব স্যার বিষয়টা। হুম, ভালো করে জি, পড়ে নিবেন। জি জি, ওকে এটাই। স্যার এটাই। আর স্যার এক্সামটা কিভাবে নেওয়া হয় স্যার এটা একটু যদি বলতেন স্যার। এক্সামটা দেখবেন যে এখানে এখানে হচ্ছে টেস্ট বাটন থাকবে। এক্সাম যে ডেট গুলো আছে ওই ডেট গুলোতেই মোরলেস আগে পরে হইতে পারে। ওই ডেট ওকে গুলোতে স্যার। এক্সাম রান করে দিব। আপনারা পড়া শেষ হইলে যে কোনো সময় আপনি অ্যাটেন্ড করতে পারবেন। এমন হচ্ছে যে আপনার পড়া শেষ হয়নি, আপনি এখন অ্যাটেন্ড না করে 2 দিন পরে শেষ জি। করে আপনি অ্যাটেন্ড করতে পারবেন। ও আচ্ছা, আচ্ছা। ঠিক আছে স্যার। মানে আমি হচ্ছে পড়া শেষ করে যেকোনো সময়তে স্যার পরীক্ষাটা আমি দিতে পারবো। হ্যাঁ হ্যাঁ। ও ওকে স্যার। এটা একটু জানার ছিল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে। আর ক্লাসের এটাই পারফেক্ট টাইম আই গেস মনে করি 7টার দিকে শুরু করলে অনেকেই আপনারা প্রেজেন্ট আছেন। আগামী ক্লাসে দেখা হবে। আর কারো কোনো প্রশ্ন থাকলে নেক্সট ক্লাসে প্রশ্ন করা যাবে। আবার আপনারা আপনাদের জন্য দেখি হোয়াটসঅ্যাপ গ্রুপ একটা খুলে দিব। প্রয়োজনে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে আলোচনা করেন পড়াশোনার ক্ষেত্রে বা কোনো সাজেশন লাগলে। জি স্যার, এটা করলে একটু মানে ভালো ক্লাস হবে। তো রেকর্ড থাকতেছে? কি কাকলি কি বললেন? ভাই বলতেছি এই ক্লাস তো রেকর্ডেড থাকতেছে। হ্যাঁ, ক্লাস রেকর্ডেড থাকবে। এই যে লেকচারস এর আচ্ছা, মধ্যে এটা রেকর্ড পাবেন। আগে তো হ্যাঁ, বাটনের আচ্ছা, নাম ছিল ঠিক আছে। রেকর্ডিং বাটন, এখন এটা বাটনের নাম লেকচার। হ্যাঁ, হ্যাঁ, এখন আপডেট হয়েছে জি। ঠিক আছে, ঠিক আছে। ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু